Show. Brought to you by Pran Fruito. The Viral Show. Viral Show. আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ আর আমি এখন আছি জাগো এফএমে। অলরাইট, ওয়েলকাম টু জাগো এফএম 94.4। এই মুহূর্তে তোমরা আমাকে দেখতে পাচ্ছ জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং আমাদের আজকে দ্য ভাইরাল শো এর গেস্ট হচ্ছে স্বপন আহমেদ, যাকে আমরা অনেকেই চিনি, সবাই চিনি। ওকে, কেমন আছেন আপনি বলেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর আপনি দ্য ভাইরাল শোতে এসেছেন, অবশ্যই প্রাণ ফ্রুটও খেয়ে যাবেন, ঠিক আছে? অবশ্যই। ওকে, এনিওয়েজ, মাসুদ রানা এটা আবার কে? এটা আমি, কারণ আমি যখন ইউটিউবিং শুরু করি তখন ফার্স্ট ভিডিও ভাইরাল হয়, সেটা হচ্ছে মাসুদ রানা, মানে কে হবে মাসুদ রানা। তো ওইখান থেকে আমাকে চিনে সবাই মাসুদ রানা হিসেবে, মানে ফার্স্ট টাইম আর কি। আর এখন স্বপন আহমেদ। এই জন্য নিজের নামটাই বদলে ফেললেন? এটা পাবলিকে দিচ্ছে, আমি না। ও আচ্ছা, তাহলে আপনি কি নিজের আকিকা দিয়েছেন এই নামটার? না, যদি পাবলিকে বলে তাহলে দিব। আচ্ছা আচ্ছা, কি দিয়ে আকিকা দিতে চান, উট নাকি গরু? অবশ্যই ছাগল। ছাগল দিয়ে আকিকা দিবেন। আচ্ছা, এই কুরবানি দিয়ে দিবেন নাকি? যদি পাবলিক বলে তাহলে দিব। পাবলিক বললে দিবেন, যেহেতু নামটাই হয়ে গেছে মাসুদ রানা, এবং আপনি ইউটিউব চ্যানেলও মনে হয় মাসুদ রানা হিসেবে চালান। এখন সবাই স্বপন আহমেদ হিসেবে জানে, আগে জানতো 2019-এ, তখন জানতো মাসুদ রানা। একদমই, কিন্তু কিছু ইউটিউব পেজ আছে, ফেসবুক পেজ আছে আপনার মাসুদ রানা নিয়ে? না না, স্বপন আহমেদ। মাসুদ রানা নিয়ে কোনো পেজ বা ইউটিউব কিছু নেই? ওইটা হচ্ছে মাসুদ রানা, ওইটা আমি ভাইরাল হই আর কি। বাট অরিজিনাল যেই নাম সেটা হচ্ছে স্বপন আহমেদ, আর এই নামেই সবাই এখন চিনে আর কি। আচ্ছা, মাসুদ কি ভালো হয়েছে? মাসুদ তো কখনোই ভালো হবে না। কেন? কারণ সমাজ তাকে ভালো হতে দিবে না। আচ্ছা, তাই কেন বলেন তো? সমাজ কি সমস্যা করে? পাবলিক যা চাই, আমরা তো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর, সেটাই বানাবো। তো পাবলিক যখন ভালো হবে তখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ভালো হয়ে যাবে। যদিও আমি খারাপ না, পাবলিক ভালো করেই জানে, তো এমনি মজা করে বললাম এটা আর কি। আচ্ছা, মানে আপনি বুঝাতে চাচ্ছেন পাবলিকের রুচির যে যে রুচি, সেই অনুযায়ী হচ্ছে আমরা কন্টেন্ট বানাবো, তারপর পাবলিক যদি রুচি চেঞ্জ করে ওইভাবেই আমরা কন্টেন্ট বানাবো, এরকম কিছু বলছেন? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। বর্তমানে অ্যাওয়ার্ড এবং গুলিস্তানের প্রোডাক্ট নাকি একই? এই স্ট্যাটাসটা আপনি দিয়েছেন। এখন হচ্ছে টিকটকার পর্যন্ত অ্যাওয়ার্ড পাচ্ছে। তো আগে যে অ্যাওয়ার্ডের যে একটা ভ্যালু ছিল, যে মানুষকে দিলে যে একটা সম্মান দেখানো হতো যে সে অ্যাওয়ার্ড পাইছে, এখন আর সেইটা নয়। এখন যে পারে টাকা দিয়ে কিনে অ্যাওয়ার্ড যাকে ইচ্ছা তাকে দিচ্ছে। তো এটা নিয়ে হয়তো বলছিলাম যে শাকিব খানকে নিয়ে, যে শাকিব খান ভাইকে নিয়ে অনেকে আবার হ্যাটার্স মনে করে আমাকে। তো হ্যাটার্স না, ভাল লাগে, এখন ভাল লাগে। আগে হয়তো একটু ছিল, মানে মেলি টাইপের ছিল তো শাকিব খান ভাই, সেই জন্য একটু সবারই মানে একটু অন্যরকম লাগতো আর কি। বাট এখন বুঝতে পারিনি, মানে শাকিব খান ভাই আগে তো একটু মেলি টাইপের অভিনয় করতো আর কি। তো তখন মানে অনেকেই পছন্দ করতো না। আর এখনকার অভিনয়গুলো আপনার মেলি বা ফিমেল মনে হতো না? এই যে ডান্স করতো, যে আর পেট একটু বড় ছিল তখন। আর এটা দোষ হচ্ছে ডিরেক্টরের আর কি। এখন যে ডিরেক্টরগুলো কাজ করতেছে, তো তার ফলে কিন্তু সে এখন সাকসেস। আর আগের যে ডিরেক্টর ছিল যারা, তারা তো তাকে নিয়ে কাজ করতো, মানে আমাদের বাংলাদেশের যেরকম ফিল্ম হয় ওইরকম আর কি, মানে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলবে ওইরকম করতো না। তো যার ফলে মানে কথা কি যেন বলে, এক গিয়ামি নাকি কি যেন বলে, ওইরকম ছিল আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার শাকিব খানকে ভালো লাগে? এখন সবার ভালো লাগে। যারা হ্যাটার্স ছিল তারা পর্যন্ত এখন শাকিব খানকে পছন্দ করে, যদিও আমি কিন্তু হ্যাটার্স না, বলে দিচ্ছি শাকিবিয়ানদের উদ্দেশ্যে। আচ্ছা, কেন শাকিবিয়ানরা কি আপনাকে অ্যাটাক করে? না, করে না। তারা মনে করে শাকিব খান আমার নামে জিডি করছিল তো একবার, তো তারা মনে করে যে শাকিব খানের শত্রু আমি। আচ্ছা, আমি হ্যাটার্স মনে করি। ঠিক আছে, আমরা একটা করে টপিকে যাই। প্রথমে ছিলাম যে বর্তমানে অ্যাওয়ার্ড এবং গুলিস্তানের প্রোডাক্ট একই আপনি বলছিলেন, এবং সেখানে আপনি আরেকটা স্ট্যাটাস দিয়েছিলেন, তাহলে কি আমার জন্যই শাকিব খান অ্যাওয়ার্ড পেল? এটার পেছনে কাহিনীটা কি? ওইটা এমনি মজা করে বলা আর কি, কারণ হচ্ছে আমি পোস্ট করার পরই দেখলাম যে শাকিব খান অ্যাওয়ার্ড নিতে গিয়েছে। আচ্ছা আচ্ছা, পোস্ট করেছিলেন যে শাকিব তো কখনো অ্যাওয়ার্ড নেয় না, এটা রিজনটা হচ্ছে শাকিব খান জায়গায় যায় না, আর তারপরেই শাকিব খান অ্যাওয়ার্ড নিল। তো আপনি আবার সেখানে লিখলেন শাকিব খান নাকি আমার জন্য অ্যাওয়ার্ড নিল। এটা মজা করে বলা আর কি। মজা করে বলা, আপনার জন্য নেয়নি। আচ্ছা, আর আমার জন্য হবে। জনপ্রিয় মেগাস্টার শাকিব খান আপনার সম্পর্কে বা আপনার নামে জিডি করেছিল গুলশান থানায়। আচ্ছা, আমি কি ঠিক বলেছি? কোন থানায় সেটা আমার মনে নাই, সেটা মনে নেই। আচ্ছা, যাই হোক, একটা থানায় আপনার নামে জনপ্রিয় মেগাস্টার শাকিব খান
জিডি করেছিল, রিজনটা কি ছিল? ওইটা এডিটের মাধ্যমে রোস্ট করছিলাম আর কি, ওনার যে বিয়ের বিষয় ছিল সেইগুলো নিয়ে আর কি। তখন তো বাংলাদেশের সবাই মানে তাকে পচাচ্ছিল আর কি, আর আমি যেহেতু রোস্টার সেই হিসেবে। কোন বিয়ের বিষয়টা যখন ছিল বুবলির সাথে আর কি, বুবলির বিয়ের বিষয়টা যখন সামনে আসে তখন। আচ্ছা, তারপর কি হলো? তারপর একটু আমি নিজে হয়তো একটু প্রেগনেন্ট সাজি আর কি, প্রেগনেন্ট সেজে তখন একটু তাকে একটু পচানোর চেষ্টা করি, তো ওইটা হয়তো তার কাছে খারাপ লাগছে, তো যার ফলে আমার নামে জিডি করা আর কি। তো তারপর আমি বলছি যে আর আমি তো, উনি তো পাবলিক সেলিব্রিটি, পাবলিক ফিগার তো না, বাংলাদেশে নাম্বার 1 শাকিব খান যেটাকে বলা হয়। তো আমি ভাবছি উনি যেহেতু সেলিব্রিটি, সো ওনাকে নিয়ে করতেই পারি, স্বাভাবিক। আর এটা কমন বিষয়, করা যায়, কিন্তু ওনার তখন হয়তো ব্যক্তিগতভাবে উনি আঘাত পেয়েছে, যার ফলে আমার নাম ইয়ে করা, ওইটাই ছিল আর কি। তারপর এই জিডি সম্পর্কে আপনি জানলেন কিভাবে? শাকিব খান আপনাকে ফোন দিয়ে জানিয়েছিলেন? না, ওইটা তখন তো শাকিব খানের যে ছিল অ্যাসিস্ট্যান্ট নাকি পিএস কি বলে এটা, ম্যানেজার মনে হয়, তো উনি তখন হয়তো পোস্ট করে বা নিউজ হয় আর কি, তো তারপর জানা আর কি। সেটা কি আপনার এককভাবে আপনার নামেই নাকি নিউজ চ্যানেল? আমার নামে আর কয়েকজনের নামে ছিল আর কি। তারা কি কন্টেন্ট ক্রিয়েটর আর নিউজ কোন চ্যানেল? না, কন্টেন্ট ক্রিয়েটর আর কি। কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা। তো আপনি যখন এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলেন তখন অনেকেরই প্রশ্ন ছিল, আপনাকে অনেকেই পছন্দ করে, তবে অনেকেরই প্রশ্ন ছিল আপনি কেন বারবার বলেছেন যে পূজার পেটে বাচ্চা আসুক, পূজার পেটে বাচ্চা আসুক, এই ধরনের কথা কেন বলেছেন? মজা করে বলা, কারণ তখন সবাই ট্রোল করতেছিল পূজা চেরিকে নিয়ে আর হচ্ছে শাকিব খান ভাইকে নিয়ে, তাদেরকে নিয়ে, তো সেজন্য ভিডিওটা একটু ফানি বা ইন্টারেস্টিং করার জন্য ডায়লগগুলো বলা আর কি। আপনি স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন, তাই তো? এইটা তো পচাতে গেলে তো ওইটা লাগেই, কারণ যেটা ভাইরাল হয় সেটা নিয়ে তো কথা বলা লাগে। মানুষকে আপনি পচান কেন? ওইটা হচ্ছে যারা ভুল করে সেই ভুলটা যেন আমি তুলে ধরতে পারি, কারণ রোস্টিং হচ্ছে পচানোর মাধ্যমে তাদের ভুলগুলো তুলে ধরা আর কি। তাহলে শাকিব খান আর পূজা চেরি কি ভুল করলো? ওইটা তখন মনে হচ্ছিল যে তারা ওইটা তো ভুল করে নাই, ওইটা তার ক্ষেত্রে টোটালি আলাদা, ওইটা হচ্ছে মজা করে আর কি। মজা করে আপনি বলেছেন, আচ্ছা ঠিক আছে। তো তারপরে এই জিডির কি হলো? আপনি এটার কোনো পরবর্তীতে আইনি পদক্ষেপ না, শাকিব খান তখন আর কোনো ইয়ে করেনি আর কি, ওইটা শেষ। তারপরে আপনি বলেছেন আমি আর শাকিব খানকে নিয়ে কখনোই ভিডিও বানাবো না, কিন্তু রিসেন্টলি আমি মানে কষ্ট পাইছি আর কি, খুব দুঃখ পেয়েছিলেন। আচ্ছা, তারপর রিসেন্টলি দেখলাম প্রিয়তমা বা শাকিব খানকে নিয়ে আবারও ভিডিও আপনি বানাচ্ছেন। একটা বানিয়েছেন, তো সেক্ষেত্রে মূলত আমি অভিমান দুঃখ সব চলে গেল আপনার শাকিব খানের? আমি বলি শাকিব খানের যে বিষয়টা, আমি হচ্ছে ফার্স্টে 2019 থেকে এখন পর্যন্ত সব ইন্ডিয়ান যে হিরো আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাই, এডিট যেগুলো আর কি। তো আমার কাছে মনে হতো যে বাংলাদেশে এরকম কেউ নাই যাকে নিয়ে আমি এডিট করতে পারি, মানে ওইরকম লেভেলের আর কি। তো তখন মনে হলো শাকিব খান আছে, আর শাকিব খান আর অনন্ত জলিল, তাদের দুইজনকে নিয়ে বানাইছি আর কি। এইটা ছাড়া আর কাউকে নিয়ে জায়েদ খানকে নিয়েও তো বানিয়েছেন। হ্যাঁ, জায়েদ খান তখন ভাইরাল ছিল, সেজন্য পরিমণি আপুকে নিয়ে বানাইছি। তাহলে তারা হচ্ছে যোগ্যতা অর্জন করেছে। পরিমণি আপু হয়তো দেখতে পারে, ফ্রেন্ড লিস্টে আছে তো। আচ্ছা আচ্ছা, পরিমণি আপুর সাথে কথা হয় আপনার? না, কথা হয় নাই এখনো, ফ্রেন্ড লিস্টে খালি অ্যাকসেপ্ট করেছে আপনাকে। আচ্ছা আচ্ছা, তারপরে বলছিলেন যে আপনি বাহিরের দেশের মানুষকে নিয়ে বানাই আর কি। তো তারপর মনে হলো যে শাকিব খান ভাইকে নিয়ে বানানো যায় আর কি, তখন বানালাম আর কি। আচ্ছা, বেশ ভালো। তো এই যে এই বিষয়গুলো যে আপনার কন্টেন্টে আসার জন্য একটা মিনিমাম যোগ্যতা থাকে, এটা আপনি বলেছেন ওইরকমই, মানে যাকে তাকে নিয়ে বানাই না, যাকে তাকে নিয়ে কন্টেন্ট বানানো। টিকটকারের মধ্যে অপুকে নিয়ে বানাইছি, আর হচ্ছে মামুনকে নিয়ে বানাইনি, শুধু অপুকে নিয়ে বানাইছি, কারণ অপু হচ্ছে টিকটকারের মধ্যে 1 নম্বরে আছে পজিশন, কারণ ওর জন্য টিকটকার আলোচনায় আসলো আর কি। এই জন্য ওকে নিয়ে বানানো আর কি। থেকে লাকি সম্ভবত, কারণ আপনিও আমার একটা ইন্টারভিউ নিয়ে ভিডিও বানিয়েছিলেন, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। ডাক্তার মুনিয়ার ইন্টারভিউটা নিয়ে। ও আচ্ছা, বাট ওইখানে তো আপনি ছিলেন না, আপনাকে তো আমাকে কেটে দিয়েছেন, তার মানে আমি এখনো যোগ্যতা অর্জন করতে পারি নাই আপনার ভিডিওতে আসার জন্য। ওইরকম না, ওইরকম না। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে তাহলে শাকিব খানের ইস্যুটা আসলে ওখানেই শেষ। এখন কি আপনি শাকিব খানকে ভালোবাসেন? আমি কখনোই মানে সিনেমা হলে যাই নাই শাকিব খানের জন্য। আমি 3টা সিনেমা দেখছি শাকিব খানের। কি কি সিনেমা দেখেছেন? ফার্স্ট মনে হয় প্রিয়তমা, তারপর হচ্ছে মনে হয় তুফান, আর এখন মনে হয় বরবাদ দেখলাম। বরবাদের পর এখন তো আরেকটা আছে, ওইটাও দেখবো, তাণ্ডব। তাণ্ডব নিয়ে আপনার সাবিলা নূর এবং শাকিব খান, তাদের দুজনের জুটি কেমন লেগেছে? সাবিলা নূর, তাকে তো আমি ভালো করে চিনি না বা ওইরকম দেখি নাই তার আমি বাংলাদেশের একদম কম দেখি মুভি আর কি, টোটালি শুধু শাকিব খানের গুলো 3টা দেখছি। আর আগে দেখতাম শাকিব খানের, টিভিতে দেখতাম শাকিব খানকে ঘুষি দিত, সে উড়ে যেত, আচ্ছা, সাপের যে মুভিগুলো করতো ওইগুলো আর কি। শাকিব খান সাপের মুভি করতো? হ্যাঁ, নাগরাজ নাকি কি যেন ছিল না তখন আগে,
তাই? হ্যাঁ। আচ্ছা, আমার শাকিব খানের সাপের মুভি দেখা হয়নি। অনেক আগে দেখছি তো এগুলো আমরা। আচ্ছা, আপনি আমাকে লিংক দিয়েন, আমি শাকিব খানের সাপের মুভি দেখতে চাই। স্বপন আহমেদ এই কারণেই ফেমাস আমার মনে হয় যে অনেক সত্য কথাগুলো, চরম সত্য কথাগুলো যেগুলো আসলে বলা যায় না, আপনি স্যাটারের মাধ্যমে সেটা তুলে ধরেন। এইগুলোর জন্য তো আসিফ হুজুরের সাথে আমার ঝামেলা হলো, আর অনেকের সাথে ঝামেলা আর কি। তাই? কি ধরনের ঝামেলা? আমি আসলে এটা জানি না, আপনি কি বলবেন? আসিফ হুজুরকে রোস্ট করছিলাম, বলছিলাম যে ওনার যে হুজুর হয়ে যে ইনকামের যে চিন্তাটা উনি করে, যে মাসে উনি ইনকাম করতেছিল 15 লাখ টাকা। তো ওনার পেজ আবার মনিটাইজ ছিল আর কি। আচ্ছা, এগুলো বিষয় বাদ দিই, উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে। আচ্ছা, সো বাদ দিই এগুলো। ঠিক আছে, আমরা ওই ব্যক্তিগত প্রসঙ্গে আমরা যেতেও চাই না, দরকার নেই। তবে অনেক সময় কন্টেন্ট ক্রিয়েশনে অনেকের সাথে সমস্যা হয় আপনার, আমরা এটা সবারই হয়। তো আপনি কি কখনো হুমকি বা অনেকবার তো জিডি খাইছেন, সেটা কোনো সমস্যা, হুমকির সম্মুখীন কখনো হয়েছেন কিনা? না, আমি যাদেরকে নিয়ে রোস্টিং করছি কিংবা এডিটেড যে ভিডিওগুলো করছি বা প্রতিবাদ করছি, সরাসরি প্রতিবাদ তো আমি রাজনীতি বুঝি না, আওয়ামী লীগ নিয়েও করছি, পুলিশ নিয়েও করছি, প্রশাসনের যারাই আছে সবাইকে নিয়ে আমি করছি, কিন্তু কখনোই কোনো সমস্যা হয় নাই। কারণ আমি যেই কথাগুলো বলি আমি মন থেকে বলি, আমার ভিতর থেকে এই কথাগুলো বের হয় আর কি। যখন আমি প্রতিবাদ করি অবশ্য তখন রেগেও যাই, আমি উত্তেজিত হয়ে যাই। ফোনে হুমকি টুমকি না, কেউ আমাকে দেয় না। স্বপন না, ওইরকম না, কারণ কেউ আমাকে দেয় না। কিন্তু লাইফে শুধু একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে যে কোনো একটা চ্যানেল নিয়ে যে একটা মহিলা কান্না করতেছিল, তো তারপর সেই মহিলার কান্না আমি সহ্য করতে পারি না। তারপর আমি প্রতিবাদী ভিডিও বানাই যে যদি উনি এরকম মালিক হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে তাহলে যেন সেটা ফেরত দেওয়া হয় বা বিবেচনা যেন করা হয়, তদন্ত করা, এরকম ছিল আর কি। এই প্রসঙ্গে একটু পরে আসছি, এইটা বাদ, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, এই বিষয়টা বাদ, এটা বাদ। আচ্ছা, ঠিক আছে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আপনার বাবা মা আপনাকে বুঝতে চায় না অনেক সময়, এরকম একটা রিসেন্টলি ইন্টারভিউতে আমরা দেখলাম। কেন বুঝতে চায় না, কি হয়েছে? এখন পর্যন্ত আর ফ্যামিলি নিয়ে কথা বলতে চাই না, এখন পর্যন্ত তারা যখন ইন্টারভিউটা দেখলো তখন তারা আরো বেশি হয়ে গেছে আর কি, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আগে তো একটু নরম ছিল, এখন নাই, বুঝে গেছে, আমার দুর্বলতা বুঝে গেছে, এই জন্য আর কি। তো ফ্যামিলি নিয়ে বলতে চাই না। আচ্ছা, আমি রাগী টাইপের, তারা জানে, সো রাগী থাকতে চাই। কতটা রাগী? কি করেন রাগ? প্রচুর রাগী। কি করেন রাগ করলে? ভাঙাভাঙি করেন? না, ভাঙি না। তাহলে চিৎকার করেন? জোরে কথা বলি, রেগে যাই, এরকম আর কি। আরেকটা ছোটবেলার অভ্যাস আছে, সেটা হচ্ছে যে যখন আমাকে আমার ভাই যখন থাপ্পড় দিত বা মারতো, তখন হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে এক নজরে আমার দিকে তাকায় থাকতাম আর কি, তাকায় চোখে পানি আনতাম, পানি আনার পর তখন আমি রাগ কন্ট্রোল করতাম আর কি, এরকম ছিলাম আর কি। আর আমি হচ্ছে এরকম যে আমাকে মারলে আমি তাদের কথা শুনবো না কখনোই, আরো প্রচুর রেগে যাব, বাট আমাকে যদি কেউ সুন্দরভাবে বুঝিয়ে বলে একদম মোমের মতো আমি গলে যাই আর কি, নরম একদম। তারপরেও আমি জানি না আপনি বলবেন কিনা, এটা আপনার উপর। একটু জানতে ইচ্ছে করছে যে বাবা মার সাথে আমাদের দ্বন্দ্ব সব সময় হয়, আমাদের নিজেদেরও হয় যে কথা কাটাকাটি, বা বাবা মাই তো সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, তারপরেও একটা সময় গিয়ে বুঝি না আসলে বাবা মার কথাটাই ঠিক। তো কি নিয়ে আসলে দ্বন্দ্বটা হচ্ছে, বা কি নিয়ে আসলে এই অভিমান, মান অভিমান? এটা হচ্ছে, আমি জানি যে এটা সঠিক পথ, এই পথে তারা না গিয়ে তারা উল্টা পথে যায়, তো যার ফলে আর কি আমার মেজাজ গরম হয়ে যায় আর কি। ও আচ্ছা, অনেক সময় হয় যে এই জেনারেশনের সাথে ওই জেনারেশন কোপ আপ করতে পারে না, এই ধরনের কোনো একটা সমস্যা। আচ্ছা, তো বলছিলেন যে ঢাকায় ফ্ল্যাট কিনতে পারে, এই ফ্ল্যাট এখনো হয়নি আপনার? না, ঢাকায় এই বিষয়টা নিয়ে আরেকটা বলি, অনেকে কমেন্টের মধ্যে বলতেছিল, আরে ভাই তুই ফ্ল্যাট কিনে তোর মাকে নিয়ে থাক, সমস্যা কি, নেগেটিভ ভাবে অনেকে কমেন্ট করতেছিল। হ্যাঁ, এটা ক্লিয়ার করি। এখন ভাই, ফ্ল্যাট যদি আমি কিনি তাহলে দেখা যাচ্ছে সেখানে কয়জন থাকতে পারবে? বড় জোর 10 জন সর্বোচ্চ ফ্ল্যাটের মধ্যে আর কি। তা আমার এখানে আমি চাই সবাইকে নিয়ে থাকার জন্য, আমার মা বাবা ভাই বোন আমার ভাবি যারা আছে সবাইকে নিয়ে। তো আমার ফ্যামিলির মধ্যে সদস্য হচ্ছে প্রায় 25 জনের মতো। 25 জনকে নিয়ে আমি থাকতে পারবো? আপনি যৌথ পরিবারের? হ্যাঁ, একসাথে আমরা সবাই। যদিও আমি কাজের জন্য আলাদা থাকা লাগে আমার আর কি, যেহেতু আমি ইউটিউবিং করি, কন্টেন্ট বানানো লাগে, আলাদা ফ্ল্যাটে থাকা লাগে আর কি। তো তারা আলাদা থাকে, আমি আলাদা থাকি, বাট এমনিতে যৌথভাবে থাকি আর কি। আচ্ছা, তাহলে সবাইকে নিয়ে একসাথেই থাকতে চাচ্ছেন। আপনার পরিবারে কে কে আছে? বাবা মা, আপনার কয় ভাই? আমরা 5 ভাই, আর বোন নাই, আর 5 ভাইয়ের মধ্যে সবাই বিবাহিত, তো 5 5 10। তারপর ভাতিজা এরা আছে, সবকিছু মিলে 25 জন আর কি। আচ্ছা, জাতি জানতে চাই আপনি বিবাহিত কিনা? এইটা না বলি।
এইটা কেন গোপন রাখছেন? কেন নতুন মেয়েদের সাথে প্রেম করার জন্য? ভিডিওর প্রতি মানে ইন্টারেস্ট কমে যায়। এর আগে যখন আমি আমার একবার কান্নার ভিডিও ভাইরাল হয়, লাইভে এসে কান্না করি কোনো একটা ইয়ার জন্য আর কি। তো এরপরে আবার দেখলাম যে আমি মানে আমার ভিডিওর প্রতি অনেকের ইন্টারেস্ট কমে গেছে, যে স্বপন তো কোনো একটা মেয়ের জন্য ইয়ে করতেছে বা ওই মেয়েকে বিয়ে করে ফেলছে, তখন ভিডিওতে ইন্টারেস্ট কমে যায়। তো সিঙ্গেল থাকলে যারা পাবলিক ফিগার বা কন্টেন্ট বানায় তাদের ইয়া হচ্ছে, লাভ হচ্ছে সিঙ্গেল থাকলে। তাই বলে সারা জীবন সিঙ্গেল থাকবে তা তো না, পার্সোনাল বিষয়গুলো গোপন রাখতে পারে, সমস্যা নেই। আচ্ছা, কারণ কি আমি চাই না যে পার্সোনাল, কি বুঝবো যে স্বপন আহমেদ বিয়ে করে লুকিয়ে রেখেছে নাকি স্বপন আহমেদ ভবিষ্যতে বিয়ে করবে? ও, স্বপন আহমেদ কি মন থেকে সিঙ্গেল নাকি আইনি ভাবে সিঙ্গেল? ওইটা দুইটাই মনে করতে পারেন। তো এইটাই না, কারণ হচ্ছে কি পার্সোনাল বিষয়গুলো যদি পাবলিক করি তখন পাবলিকে মানে কথা বলার রাইট থাকে, তখন বলতে পারে যে আপনি নিজেই তো পাবলিক করলেন, তাহলে আমি বলবো না কেন? পাবলিক বলতেই পারে, স্বাভাবিক। এই জন্য আমি আমার পার্সোনাল বিষয়গুলো কিন্তু গোপন করে টাঙ্কি মারাটাও তো একটা অপরাধ। ওইটা মালয়েশিয়া না মালদ্বীপ থেকে আপনি 10 জন গার্লফ্রেন্ডকে এবারের কোরবানি ঈদে নিয়ে আসছেন, এমন স্ট্যাটাসও দিয়েছেন, এমন কন্টেন্টও তৈরি করেছেন। না, মালদ্বীপ থেকে 10 জন গার্লফ্রেন্ড মালদ্বীপ থেকে নিয়ে আসছেন, এরকম কন্টেন্ট করেননি আপনি? তারা কোথায় এখন? মনে নাই তো আমার। মনে নেই, ভুলে গেছেন? আপনি স্পিড বোর্ডে ছিলেন এবং আপনার পেছনে 10 জন মালদ্বীপের ফরেনার ছিল, তাদেরকে আপনি গার্লফ্রেন্ড সম্বোধন করে নিয়ে আসছেন। তো সবাই তো ভাবছে যে স্বপন আহমেদ ভাবিকে কষ্ট দিচ্ছে। ভাবি আছে কিনা নাই সেটা তো শিওর না, পাবলিক তো জানে না এখনো আছে নাকি নাই। সিঙ্গেল আমি। আচ্ছা, সিঙ্গেল। তাহলে কি আমরা স্বপন আহমেদের জন্য মেয়ে খুঁজবো? হ্যাঁ, অবশ্যই। কেমন মেয়ে পছন্দ করে স্বপন আহমেদ? কেমন পছন্দ করি তা তো জানি না। তা জানেন না? আচ্ছা, মানে কোনো পছন্দ নাই আপনার? না। আচ্ছা, আমরা যদি ধরেন কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কাউকে খুঁজবো? এটা তো মিডিয়ার মধ্যে পড়ে, মিডিয়ার মধ্যে করতে চাই না আর কি। কোনো নায়িকার মতো দেখতে বা কোনো নায়িকাকে আপনার পছন্দ? নায়িকা তো আরো আগে রিজেক্ট। নায়িকা রিজেক্ট কেন? কারণ মিডিয়া পার্সন তো, মানে মিডিয়া বলতে মানে ইয়াতে আছে তো, অনেক মানুষের সাথে কাজ করে, অভিনয় করে, শুটিং করে, এটার ফলে তো অনেক কিছু হয়। আর যেহেতু আমি আগে নাটক শর্ট ফিল্ম করছিলাম তখন তো জানি কি হয় না হয়, তো এই জন্য নেগেটিভই বেশিরভাগ মেয়েই হচ্ছে নেগেটিভ আর কি মিডিয়াতে, যারা মানে ইয়াতে সিনেমা নাটক শর্ট ফিল্ম যারা করে এগুলোতে আর কি। এই জন্য ওইগুলোর মধ্যে চাই না আর কি। তাহলে কোন প্রফেশনে চান? ওইটা বাদ দিই। ডাক্তার খুঁজবো, ডাক্তার সাবরিনার মতো কাউকে? ওইটা তো হ্যাঁ, উনি দেখতে সুন্দর, ওনাকে ভাল লাগে আমার। না, সিরিয়াসলি ওনাকে ভাল লাগে। ওনার তো বয়স আছে মনে হয়, তারপরে এত মানে ইয়াং কিভাবে? ওনার কাছে আমি জানতে চাই মানে কিভাবে ডাক্তার সাবরিনার কাছে জানতে চান। আচ্ছা, ওনার কোন কোন বিষয়গুলো আপনার ভালো লাগে? তেমন তো কোনো কিছু দেখি না, মাঝে মধ্যে কিছু ভিডিও আসে ওইগুলো দেখি আর কি। ওনার কি ভিডিও দেখেছেন লাস্ট, সর্বশেষ? লাস্ট দেখলাম রান্না বান্না করে। আচ্ছা, তাহলে এরকম রান্নার হাত ভালো এবং ডাক্তার মেধাবী, এরকম ডাক্তার সাবরিনার মতো মেয়ে খুঁজছেন আপনি? ওনার মতো না, মানে ওনাকে ভালো লাগে হালকা, কেমন না হালকা ভালো লাগে। তাহলে বেশি ভালো লাগে কাকে? ওইরকম তো ভালো লাগার মতো তো নাই কেউ। ওইটা আমি বলি কি বলবো, এগুলো এখন তার হিয়া না, তো পাবলিক ফিগারই এখন বলতে গেলে তো সমস্যা। মানে ঐশী আছে না, ঐশীর মতো মেয়ে ভালো লাগে? ওর মতো মেয়ে মানে ফেস কাটিং এর দিক দিয়ে আর কি, ওর ফেস কাটিংটা অনেক সুন্দর। তো আগে ভাবতাম ওর এই যে ঘটনাগুলো ঘটলো এগুলোর আগে আর কি ভাবতাম যে বিয়ে করলে তো এরকম মেয়ে বিয়ে করা উচিত, মানে দেখতে সুন্দর, অত লম্বা আছে কিনা আমি জানি না, মানে একটু মোটামুটি লম্বা থাকবে মেয়ে, দেখতে সুন্দর, ফেস কাটিং ভালো, এরকম আর কি। তখন তো এখন ভালো নাকি খারাপ আমি তো জানি না, ব্যক্তিগত বিষয়, বাট যেগুলো ভাইরাল হলো তখন তো আর মনে হয় না যে শুধু সৌন্দর্য দেখলেই তো চলবে না, সবকিছু দেখা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, এরকম। এখন কি আর অনামিকা ঐশীকে আপনার ভালো লাগে না? যখন কারো বিষয়ে নেগেটিভ কোনো কিছু সামনে আসে তখন তার যত সুন্দরী হোক না কেন ভালো লাগে না তো। আচ্ছা, এরকম একটা বিষয়। ঠিক আছে, আমরা মোটামুটি বুঝলাম যে অনামিকা ঐশীর মতো দেখতে মেয়ে আপনি পছন্দ করেন, কিন্তু নেগেটিভ সাইড যেন না। তারপর আমরা যেহেতু জানি না অনামিকা ঐশীর আসলে ওইটা কি ছিল, তাই আমরা আর এটাকে নিয়ে আসলে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। নিশ্চয়ই সে যদি আইনি পদক্ষেপ নেয় সেখান থেকে সেটা বিবেচনা করা হবে। আচ্ছা,
এডিটিং যে বিষয়টা শুরু করলেন যে এডিটিং করব, এটা তো ওই যে বলেন গ্রুপে পোস্ট করার মাধ্যমে। আমি আপনার একটা ভিডিও দেখেছি এবং মনে হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে আপনি পার্বতীর সাথে, দেবদাসের পার্বতীর সাথে সম্ভবত শীতের দেবদাস নাম ছিল ওইটা। কিসের দেবদাস? শীতের দেবদাস, হ্যাঁ করেছিলেন, ওটা খুব ভাইরাল হয়েছিল পুরো বাংলাদেশ জুড়ে। আমার ভিডিও তো মানে মোটামুটি সবগুলোই ভাইরাল হয়, মানে আমি এডিট যেগুলো বানাই সবগুলো ভিডিও মানে পুরো বাংলাদেশ ছাড়াও তো 3টা ভিডিও ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে। আর সেটা হচ্ছে করোনা ভাইরাস 2020 সালে। করোনা ভাইরাস পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভাইরাল, তখন ট্রাম্পেরটা আর কি পুরো ওয়ার্ল্ডে। ট্রাম্প দেখেছিল আপনার ভিডিও? দেখছে কিনা শিওর জানি না, বাট ডিবি অফিসে আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যখন আমি গেছি। কি বলছে? বলতেছে স্বপন ভাই আপনি যে মানে আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে যে ভিডিও বানাইলেন, ওরা তো চাইলে যে কোনো সময় আসতে পারে, তা আপনাকে যদি কোনো কিছু করে তখন আপনি কি করবেন? বাংলাদেশের কেউ কি তখন কিছু করতে পারবে? বাবা কি আলোড়ন ফেলেছিলেন আপনি। মজা করে। আর বানানোরও একটা কারণ আছে, কারণ হচ্ছে ট্রাম্প আর নরেন্দ্র মোদি তারা এগুলো পছন্দ করে, তাদেরকে নিয়ে ট্রল করলে মানে তারা অ্যাকসেপ্ট করে। আপনি জানেন কি করে? আমি ইন্টারভিউতে দেখছি আর কি। ও বাবা, আপনি তো ভালো ফলোয়ার তাদের, বেশ ভালো। আর কোনটা 3টা ইন্টারন্যাশনাল ভিডিও? তার মধ্যে হচ্ছে আবার নুরান সিস্টার, পাকিস্তানি নাকি ইন্ডিয়ান মনে হয়, নুরান সিস্টার, তাকে রোস্ট করি। সে গান গায়, মানে লাফায় লাফায় গান গায় আর কি। তো যার ফলে সেখানে আমি নিজে প্রেজেন্ট হই। তার মতো একটা গান গাইতে পারবেন? আমি তো গান পারি না। তো ওইটাও অনেক বেশি ভাইরাল হয়। তারপর ছিল কফিন ডান্স ছিল, মানে এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ভাইরাল আর কি পুরো ওয়ার্ল্ডের মধ্যে। যেমন নুরান সিস্টারটা আমার ইউটিউবে মনে হয় আছে, শুধু আমার চ্যানেলই আছে এখন পর্যন্ত 26 মিলিয়ন নাকি কত জন। 26 মিলিয়ন? এটার 3টা পার্ট, 3টা পার্টের মধ্যে একটা 50 মিলিয়ন আমার ফেসবুক পেজে, আরেকটা হচ্ছে 30 মিলিয়ন, আরেকটা হচ্ছে 40 মিলিয়ন। আর এইগুলো হচ্ছে এখন তো ভিউজ এটা মানে পুরো ইয়ার মতো, হাত ঝাড়া দিলে যেমন ময়লা পড়ে না, ময়লার মতো হচ্ছে ভিউজ আর কি বর্তমানে। কারণ যে কোনো ভিডিও দিলেই ভিউজ হচ্ছে অটোমেটিক। আর আমরা যে সময় কাজ করতাম সেটা হচ্ছে 20 সাল 19 সাল, তখন 1 মিলিয়ন ভিউজ মানে অনেক কিছু। 50 মিলিয়ন ভিউজ। স্বপন আহমেদ, আমার খুব জানতে ইচ্ছে করছে মানে ইন্সপায়ারেশনের জন্য যে একটা 50 মিলিয়ন ভিউজ থেকে আনুমানিক কেমন টাকা আসে? আনুমানিক ইনকাম তো একদমই কম। তখন কেমন এসেছিল? তখন 1 মিলিয়নে হচ্ছে $100, বা ইউটিউব থেকে $150 আসে। আর ফেসবুক হচ্ছে 100 বা 150 ছিল। তো $100 করে হলে কত? 100 করে হলে 4000 মনে হয়। ধরেন 40 মিলিয়ন বা 50 মিলিয়ন হলে 5000, এরকম 5000 5 লাখ বা 6 লাখ এরকম। তো সব ভিডিও তো আর এরকম সবার যাবে না, না এভাবে তো যায় না। 5 থেকে 6 লাখ টাকা একটা ভিডিও থেকে তখন আয় করা সম্ভব ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে দর্শক, এটা কিন্তু অনেক বেশি ইন্সপায়ারিং যে অনেকে আছে বেকার বসে থাকে বা ঘরে বসে অনেকে ডিপ্রেশনে, টাকা পয়সা নাই তাই মানে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন করেও এখন নিজেও চলা যায়, আত্মকর্মসংস্থান গড়ে তোলা যায় এবং সংসারও চালানো যায়। আপনার সম্পর্কে একটু জানতে চাই যে আপনি নিজেও তো একটা সময় এই কাজগুলো করতেন না, আপনার একদম শুরুটা যদি বলতেন কিভাবে হলো? ওইটা হচ্ছে আমি তো তখন ইন্টারে পড়ি নাকি এসএসসি দিই শিওর মনে নাই, স্কুলেই পড়ি হয়তো। তো তখন আমি ল্যাপটপ কিনি 2015 সালে আর কি। ওই সময়টাতে আমি ভিডিও এডিটিংয়ের প্রতি কিছুটা ইন্টারেস্টেড ছিল, যখন দেখতাম যে সালমান খান, কাটরিনা নাকি কারিনা ছিল, তাকে কুলে নিয়ে গ্রিন স্ক্রিনের সামনে ঝুলে আছে আর কি। আচ্ছা। তো তখন আমি দেখলাম ওইটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছে পাহাড়ের মধ্যে, তারপর এটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছে 2015 সালে। আমি অবাক হয়ে যাই, কারণ তখন সবাই জানতো মানে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করলো তখন এটা শেখার আমার ইন্টারেস্টে জাগে। তখন গুগলে, ইউটিউবে সার্চ দিই, তারপর জানতে পারি অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই বিষয়গুলো আর কি। তো এডিটিং আসে এইভাবে। আর যেটা বললেন যে কন্টেন্ট মানে ইউটিউবার কীভাবে হলাম সেটা, হ্যাঁ ইন্টারেস্ট কীভাবে আসলো সেটা হচ্ছে যে আমার আম্মা আমাকে বলতো যে, এটাই তো বলছিলাম একটা ইন্টারভিউতে, যে আম্মা বলতো যে পাশের বাসার অমুকের ছেলে পানি বিক্রি করে, পড়ালেখা করে, স্টেশনে পানি বিক্রি করে, আর তোরে আমি হাত খরচ দেই, সব কিছু দেই, তারপর তুই একটা চেষ্টা করস না যে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করার। তো আমি বলতাম যে আমি যখন করব তখন বড় ধরনের কিছু করব আর কি। আবার বলতো যে অমুকের ছেলে খাইতে পারতো না, মানে বাসি খাবার তার মা নিয়ে আসতো, এগুলো তাদেরকে খাওয়াইতো, আর আজকে তারা পড়ালেখা করে দেখ ইয়ার সাথে
কোনো রাজনীতিবিদের সাথে যেন ছবি ছিল, শেখ হাসিনা নাকি খালেদা জিয়ার সাথে মনে হয় ছবি ছিল আর কি। বলতো যে তাদের বাড়িতে গেলে তার সাথে ছবি দেখি। তো তখন আমি মনে মনে বলতাম যে মনে মনে নাকি সরাসরি বলতাম যে ছবি আমার, তারা যেহেতু ছবি তুলতে পারে আমি এর চেয়ে বড় কিছু করব ভবিষ্যতে আর কি। তো তারপর আমি ইউটিউবিং শুরু করা। তখন আমি বললাম আম্মাকে যে 20,000 নাকি 25,000 কত শিওর মনে নাই এখন আর কি, যে এত টাকা দেওয়ার জন্য যে আমি ফ্ল্যাট বাসা নিব। কারণ ফ্যামিলির সাথে থাকলে তো এই বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য তো কাজ করা যাবে না, সাউন্ডের সমস্যা হবে। কিন্তু এই ইন্সপিরেশনটা পেলেন কিভাবে? প্রথম ভিডিও কি হিট? প্রথম ভিডিও ওই যে কোনটা গ্রুপে মাসুদ রানা, কে হবে মাসুদ রানা, কে হবে মাসুদ, ও ওইটা হচ্ছে আমি হওয়ার পরেই আপনি মনে করলেন যে ঠিক আছে এটা নিয়ে আমি আগাতে পারি। কারণ ওইটা দিয়ে তখন আমার পেজ ছিল না, তখন হয়তো আমার আইডি ছিল। আইডিতে একদিনে প্রায় 60,000 নাকি 20,000 ফলোয়ার চলে আসে। আচ্ছা। আর আমার অনেক রেকর্ড আছে বাংলাদেশে, কারণ একদিনে 60,000 সর্বোচ্চ ফলোয়ার মনে হয় একদিনে 60,000 নাকি 80,000 আছে, যা ওই সময়ে কারো এখন পর্যন্ত এখন আছে রাকিব ভাইয়ের আছে, ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব ভাইয়ের আছে। আমি খেয়াল করছি যে একদিনে প্রায় 70-80,000 ফলোয়ার হয়ে গেছে। তো 2019 কিংবা 20-এ একদিনে সর্বোচ্চ রেকর্ড ছিল আমার 70-80 বা এরকম লাখের কাছাকাছি ফলোয়ার একদিনে ছিল। মাই গড, আমি 2 বছরে মনে 1 মিলিয়ন করতে পারতেছি না নাকি এরকম? হ্যাঁ। আবার আরেকটা রেকর্ড আছে যে আমি এডিটিং এর ভিডিও দিছিলাম একটা, যে আমি কিভাবে এডিটিং করি। সেইখানে আমি ডাইরেক্ট বলছিলাম যে নেক্সট আমি ভিডিও দিব যদি আপনারা এই ভিডিওতে আমাকে 1 মিলিয়ন নাকি কত ভিউসের কথা বলছিলাম। ওই পেজটা একদম টোটালি নতুন পেজে বলছি যে 1 মিলিয়ন ভিউস আমার লাগবে। আর সাবস্ক্রাইবারের কথা বলছি কিনা, বলছিলাম সাবস্ক্রাইব করার জন্য। তো এক ভিডিও থেকে 3 লাখ সাবস্ক্রাইবার হয় আমার আর কি। আর এই এক ভিডিওই প্রায় 4 মিলিয়ন যায় নতুন ইউটিউব চ্যানেলে। বাহ। তারপরে আপনি মার থেকে 20,000 টাকা নিলেন এবং আলাদা ভাষা ভাড়া নিলেন। তারপর কি হলো? মা একটু ইতস্তত করেনি যে কি করছে আমার ছেলে, এডিটিং করে বলে আমাকে তো দেখতো আমি মানে অ্যাক্টিভ ছিলাম, মানে খারাপ কোনো কাজের দিকে বা খারাপ ছেলেদের সাথে আমার কোনো চলাফেরা নাই। আচ্ছা। আর কাজের প্রতি আমার আগ্রহ ছিল অনেক বেশি, তো দেখতো সব দিক দিয়ে আমি পারফেক্ট, সেই জন্য মানে তারা ওইরকম চিন্তা করেনি আর কি। তারপর শুরু করলেন আপনার মানে একা কিভাবে এডিটিং। এডিটিং যারা করে তারা আলাদা থাকতে হয় কেন, বা একটু নিরিবিলি থাকতে হয়? কন্টেন্ট যারা বানায় তারা তো সবাই আলাদা থাকা লাগে। ফ্যামিলির সাথে থাকলে দেখা যাচ্ছে মানে সাউন্ডের সমস্যা হয়, তারপর ফ্যামিলির একটু প্যারা থাকলে তখন কাজে মনোযোগ আসে না। আচ্ছা, এরকম আর কি। আচ্ছা, তারপরে কি একটু চেঞ্জটা জানতে চাচ্ছি যে আমি জানি না আপনি আমি যেমন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, হ্যাঁ, আমাকে অবশ্যই যদি সংসার চালাতে হয় আমাকে কাজ করতে হবে। আপনি কেমন ফ্যামিলির ছেলে ছিলেন, বা আপনার এডিটিং এর মাধ্যমে কি আপনার কোনো পরিবর্তন হয়েছে কিনা, সেটা কি অনেক বেশি পরিবর্তন হয়েছে কিনা পারিবারিক আর্থিক অবস্থায়, সেটা একটু জানতে চাচ্ছি। এটা অনেক বেশি, কারণ হচ্ছে এই জন্য আমি বলি সবাইকে যে কন্টেন্ট বানানোর চেষ্টা করেন, ইউটিউবার হওয়ার চেষ্টা করেন, প্রবাসে না গিয়ে। কারণ একজন প্রবাসী সৌদি কিংবা দুবাই এইসব দেশে গিয়ে কত টাকা ইনকাম করতে পারে? ধরলাম 10 বছরে সর্বোচ্চ ধরলাম আমি 50 লাখ টাকা একজন প্রবাসী ইনকাম করতে পারে। তাদের ছেলে মেয়ে মা বাবা সবাইকে ছেড়ে যাওয়া লাগে। 10 বছরে 50 লাখ টাকা, এটা মনে হয় একটু বেশি কম হয়ে গেল। বেশি কম কিভাবে কম? আমি তো জানি তারা 50,000 40,000 টাকা 50-60 এরকম ইনকাম করতে পারে আর কি, তারা প্রবাসী যারা। আবার খরচও তো আছে, খরচ আছে, সবকিছু মিলে আর কি। তো সর্বোচ্চ ধরলাম 50 আর কি 10 বছরে। তা আপনি যখন সাকসেসফুল একজন ইউটিউবার হবেন তখন 1 বছরই আনাফ, 1 বছরই চলে আসতে পারে এরকম। 1 বছরে 50 লাখ টাকা ইনকাম করা সম্ভব? অবশ্যই। আচ্ছা, আপনি তো জেনে থাকবেন যে একটা বিষয় নিয়ে খুব ট্রোল হয়েছিল কাফির একটা স্ট্যাটাস নিয়ে, হ্যাঁ, এটা আপনি বলছেন সম্ভব? এটা সত্য। ওই সময়টাতে 2 মাস আগে সবারই ইনকাম ভালো ছিল। আমার যতটুকু মনে আছে 84 লক্ষ কত টাকা, 38 লক্ষ নাকি কত বলছিল, আমি ভুল করেছি, 38,80,200 তো কত টাকা। এটা তাহলে বাংলাদেশে যদি আমি ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন করি, ইট ইজ পসিবল? অবশ্যই সম্ভব, তবে অবশ্যই সেটা সাকসেস হওয়া লাগবে। মানে একজন সাকসেসফুল ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হলে তখন করতে পারবে। আর যদি ধরেন আপনি সাকসেস না, তখন আপনার ইনকাম কত 10,000, 2 মাসে 10,000 তুলতে পারবেন কিনা সেটাও সন্দেহ, এরকম আর কি। এটা অবশ্যই, আর এটা টোটালি হচ্ছে ভাগ্যের সাথে। যেমন শাকিব খান কি বাংলাদেশে আর কেউ আছে? একজনই কিন্তু শাকিব খান। তো সেম সাকসেসফুল ইউটিউবার যারা হাতে গুনে কয়জন, বড় জোর 50 জন হবে সর্বোচ্চ, 50 হবে কিনা জানি না, জনপ্রিয় যারা আর কি ইউটিউবার সর্বোচ্চ 20 হবে।
আপনার ক্ষেত্রে কখনো এরকম হয়েছিল কোন রকম কাফি ভাইয়ের মতো যে ইনকামটা এটা আপনার ক্ষেত্রে? এটা 2 মাস আগে সবার ছিল। আচ্ছা, সবার সর্বোচ্চ ইনকাম ছিল 2 মাস আগে। এখন 2 মাস হলো রিলসে ইনকাম টোটালি শেষ, কমায় দিয়েছে। 1 মিলিয়নে এখন হচ্ছে $10 $8, যেখানে আগে 1 মিলিয়নে ছিল $150 $100। আচ্ছা, এরকম। ওকে, সো তাহলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হলাম যে এটা আসলেই সম্ভব। তো আপনার পরিবর্তনটা জানতে চাচ্ছি যে কি ধরনের পরিবর্তন, কেমন ছিলেন? এটা আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে যে অবস্থানে আনছে সেটা হচ্ছে টোটালি আমার ভাগ্যে ছিল আমি মনে করি, কারণ ভাগ্যে না থাকলে আমি এই অবস্থানে আসতে পারতাম না। মাশাআল্লাহ। কারণ আজকে যদি আমি সাকসেসফুল ইউটিউবার না হতাম তাহলে আমার হয়তো কোনো না কোনো কাজ করা লাগতো। মাসে কত পেতাম? 15,000 সর্বোচ্চ। যদি ইউটিউবার না হতেন কোথায় যেতেন? অবস্থা খারাপ, এমনিতে তো সবাই বেকার, মানে চাকরি তো কেউই পায় না। আপনার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমি এখন আছি অনার্স ফাইনাল ইয়ারে। কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। তাহলে তো এখন আপনার চাকরি করার কথা না? হ্যাঁ, পড়ালেখা করার কথা। পড়াশোনা চলছে। এটাই টোটালি ভাগ্যে, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এমন কিছু হয়েছে যে বাড়ি গাড়ি ঘর বাড়ি করেছেন বা নিজের? না, ওইরকম কিছু করা হয় নাই। আসলে যারা বেশি টাকা ইনকাম করে তাদের খরচটাও বেশি। অনেকে আবার টাকা ধরে রাখতে পারে না, যেমন আমিও ধরে রাখতে পারিনি আর কি। আবার ইনকামটা যে আবার আহামরি অনেক বেশি হয়ে গেছে, কোটি হয়ে গেছে ওইরকম কিন্তু না। এখন কিন্তু হাতে কোনো টাকা নাই, বলতে গেলে খালি হাত। জমানো হয় নাই, এটা চলার মতো আর কি চলছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এমনিতে নিজের বাড়ি ঘর কিছু করা হয়, মানে স্থায়ী সম্পদ ওইগুলো আছে, মানে এটা কি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হয়েছে? না না না, ওইটা আমাদের আগে। কিন্তু এটা কি পসিবল? কোনটা? কন্টেন্ট ক্রিয়েশন করে বাড়ি ঘর জায়গা সম্পত্তি বা গাড়ি? অবশ্যই, আমি তো সবাইকে বলি আসার জন্য। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ইন্সপায়ারিং। আমি আজকে আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আপাতত তবে অবশ্যই ক্রিঞ্জ টাইপের ভিডিও না বানিয়ে, সমাজের ক্ষতি হয় এরকম টাইপের ভিডিও না বানিয়ে, মানে ভালো কন্টেন্ট বানিয়ে তারা যেন কাজ করতে পারে, ওইটা আমি চাই আর কি। আচ্ছা, আপনাকে যদি আমি বিশ্লেষণ করতে বলি যে আপনার কন্টেন্ট গুলো কি ক্রিঞ্জ কিনা, নাকি আপনার কন্টেন্ট গুলো কোনো মেসেজ দিচ্ছেন, কোন ক্যাটাগরিতে ফেলবেন? আমি তো আমার যে এডিটেড ভিডিওগুলো করি, আগে প্রত্যেকটা ভিডিওতে আমি মেসেজ দিতাম, এখন হয়তো একটু ফানি টাইপের করি, মেসেজ একটু কম দিই আর কি। আর এডিটেরগুলো একটু কমই করতেছি ইদানিং আর কি, কারণ ওইগুলো প্রচুর পরিশ্রম লাগে। একটা ভিডিও করতে 3-4 দিন সময় লাগে, একটা না। এই যে 2 দিন আগের ভিডিওর কথা যদি বলি, 2 দিন আগে আমি একটা ভিডিও করছি, একটা আমি শর্ট। আরেকটা কথা বলি, অনেকে মনে করে ইদানিং বলতেছে স্বপন ভাই আপনি ইসলামিক কথা বলেন, আবার মেয়ে ভাড়া করে, হ্যাঁ আবার মেয়েদেরকে নিয়ে ভিডিও করতেছেন। আসলে আমি মেয়েদেরকে নিয়ে ভিডিও আমি আগে থেকেই করি। আমি নাটক, শর্ট ফিল্ম, ফানি ভিডিও এগুলোর ক্ষেত্রে তো আমার মেয়ে লাগবে, মেয়ে ছাড়া তো শর্ট ফিল্ম আমি করতে পারবো না। তো সেই জন্য এটা আমি সবসময় করি। কিন্তু আমি একজন এন্টারটেইনার হওয়ার পরও কিন্তু আমি প্রতিবাদ করি, ইসলামিক ভিডিও করি, যা অন্য কোনো ইউটিউবার করে না। আপনি সবকিছু নিয়ে প্রতিবাদ করেন, আমি দেখেছি, মানে যেটাই অন্যায় সেটা নিয়ে কথা বলেন। আমার কাছে যেটা খারাপ লাগে মন থেকে, যেটা আসে তখন আমি প্রতিবাদ করতে বসি। আচ্ছা আচ্ছা, এরকম। তারপর কিছুটা এমন কখনো হয়েছে যে ওই কন্টেন্টটা তৈরি করে আপনি মনে করছেন যে আচ্ছা এটা না করলেও হতো, এরকম কোনো কন্টেন্ট আছে? এইরকম তো কখনো হয় নাই, মানে আমি যেগুলো করি মানে মন থেকে করি, যে কাউকে অ্যাটাক করার জন্য করি ওইরকম না, যে আঘাত দেওয়ার জন্য। আমার কাছে যখন খারাপ মনে হয় যে এইটা নিয়ে প্রতিবাদ করা দরকার, তখন আমি করি। আচ্ছা, এরকম আর কি। আচ্ছা, বাহ, বেশ ভালো। আমি জানি না আপনি এই বিষয় নিয়ে কথা বলবেন কিনা, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমি আবার প্রশ্নটা আপনার কাছে রাখছি, কারণ আপনাকে দেখলেই জনগণের মনে প্রশ্ন। তৌহিদ আফ্রিদির জন্য আপনি কেঁদে বুক ভাসিয়েছেন একটা সময়, তো আমি জানতে চাই না সে কি করেছিল বা কি, এগুলো আমরা সবাই জানি, মোটামুটি অনেক কিছু হয়েছে এটা নিয়ে। এখন তো কন্টেন্ট ক্রিয়েশনে তৌহিদ আফ্রিদি নেই, বা আমরা তাকে অত বেশি দেখতে পাচ্ছি না। আপনার জন্য তার জন্য কোনো মেসেজ আছে যে ফিরে আসার জন্য? যদিও খারাপ লাগে, এখন কি বলবো কি না, আবার পাবলিক আমাকে গালাগালি করবে, এই স্বপন ভাই কি শুরু করছেন। এখন রাহিকে দেখলাম যে একটা ভিডিও আপলোড করছিল রিলস, যে আফ্রিদিকে দেখতেছি মন খারাপ করে বাসা থেকে আসতেছিল আর কি। এখন এটা বলতে গেলে তার নেগেটিভ কথাও বলতে হবে, এইটা দেখে আমার মায়া লাগছে, কিন্তু পরে আবার তার স্ট্যাটাস বা অন্য বিষয় দেখে আবার খারাপ লাগছে আর কি। আচ্ছা, এটাই বলি পজিটিভ, যেটা এটাই বলি যে মন খারাপ করে আসতেছে ওর বার্থডেতে আর কি। তো আমি দেখে মানে খারাপ লাগতেছে, যেই ছেলে বার্থডে করতো মানে অনেক উদযাপন করে মানে সবাইকে নিয়ে, আর এই ছেলে আসতেছে মানে মনটা খারাপ করে ধীরে ধীরে আসতেছে রাহির কাছে, অনেক তার আশেপাশের যারা ছিল তাদের কাছে আর কি রাস্তায়।
তো এই ভিডিও দেখে আমার কাছে খারাপ লাগছে, মায়া লাগছিল আর কি। কিন্তু পরের যে স্ট্যাটাস বা ইয়েগুলো দেখলাম ওইগুলো দেখে আবার খারাপ, মানে তখন নেগেটিভ ভাবে খারাপ লাগে। আচ্ছা ওইগুলো না বলি। আচ্ছা আচ্ছা, আমি যদিও দেখা হয়নি তাই জিজ্ঞেস করছিলাম। যাই হোক, আপনি কি তার মানে আফ্রিদির বিষয় সেটা হচ্ছে মানে আমি তখনই আল্লাহর হাতে ছেড়ে দিছি। এখন বলতে গেলে ইমোশনাল হয়ে যাবে, তখনই আমি আল্লাহর হাতে ছেড়ে দিছি, যে আল্লাহর হাতে ছেড়ে দিছি। তো এখন আল্লাহ যা করার তা করবে। আর বিষয়টা আমার লাইফ থেকে 1 বছর কেড়ে নিছে এই আল্লাহ, তার লাইফ থেকে। ইউটিউব পেজটা চলে গেছিল, মানে ইউটিউব এটা না, ফেসবুক পেজ তখন হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক মানে সে করে না, হ্যাক করছে বাইরের দেশে, কারণ সে পারবে না, সে কি বাংলাদেশের কেউই পারবে না হ্যাক করতে। কারো পেজ হ্যাক করা এত সহজ না। আচ্ছা, কারণ হ্যাকিং নিয়ে আমি কাজ করছি, হ্যাকিং নিয়ে আগে। আচ্ছা, এখন আমি বলতে গেলে সব বলে দিই। আমি যদি বলি এখন পর্যন্ত আমার পেজের জিমেলের মধ্যে 4000-এর উপর আইডি আছে মানুষের, যা আমি হ্যাক করছি। আপনি হ্যাক করেছেন? আপনাদের স্বপন ভাই হ্যাকার ছিল না। হ্যাক বলতে ওইটা হ্যাক ছিল না, ওটা ফিশিং সাইটের মাধ্যমে আর কি। আচ্ছা, ফিশিং সাইটের মাধ্যমে তখন নেগেটিভ ভাবে ওরা নেগেটিভ মাইন্ডেড ছিল। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটর না, তখন 2016-17 সালে তখন নেগেটিভ পোস্ট দিয়ে, মানে মুরগি ধরে না, মুরগি ধরতাম আর কি, ফাঁদ পেতে আর কি। তখন নেগেটিভ পোস্ট দিতাম, দেখতাম যে কারা নেগেটিভ। তখন তারা অশ্লীল বা নেগেটিভ কিছু দেখার জন্য ওই লিঙ্কে ক্লিক করতো, সবগুলো জালে আটকে যেত। এইরকম 4000-এর উপর ফেসবুক আইডি আছে। আমার এক ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, একসাথে চলাফেরা করি, সে পর্যন্ত এটাতে পড়ে গেছে। তারপর ওর আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি তার আইডিতে লগ ইন করার পর দেখি যে তার আইডিতে সব শুধু মানে মেয়েদেরকে সে নিজে থেকে মেসেজ দিচ্ছে এরকম। এই কাজটা আপনি কেন এই দায়িত্বটা নিলেন? তখন ছোট ছিলাম, মানে তখন ভালো লাগতো আর কি, টেকনোলজি এডিটিং এর আগে টেকনোলজি বিষয় নিয়ে আমি কাজ করতাম। আপনার টেকনোলজি সম্পর্কে একটু বেশি যথেষ্ট ভালো ছিল, আগে অনেক ছিল, আর ইন্টারেস্টেড ছিল অনেক বেশি। আচ্ছা, এখন আবার হ্যাক ট্যাক করেন না তো? না এখন এসব না। আর হ্যাক করা এত সহজ না তো, তখন ছিল ফিশিং সাইট। আর ওইটা আমরা সবসময় যারা কন্টেন্ট ক্রিয়েটর ভয় থাকি যে আমাদের পেজ যদি হ্যাক হয়ে যায়, এই হয়, হ্যাক করা সম্ভব না। কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি বা কেন বলছেন? হ্যাক হলে তো অবশ্যই আপনার ফেসবুকের সাথে যোগাযোগ করা লাগবে। আচ্ছা, যেমন আমারটা ফেসবুকের সাথে কথা বলিয়ে নিয়ে আসলাম আর কি। সেক্ষেত্রে কি ওই যে মেটা ভেরিফাইড লাগে? ওইটা লাগে না, তখন তো ওইটা ছিল না, মনে হয় ছিল না ওইটা। তাহলে সরাসরি এমনিতেই যোগাযোগ করা সম্ভব? ওইটা হচ্ছে একটা অ্যাড রান করা লাগে, একটা অ্যাড রান করলে তখন আপনি লাইভ সেটিং করার অপশন পাবেন। চমৎকার। ঠিক আছে, হকার সাংবাদিক নিয়ে একটু বলি। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা উত্তরটা আমি পাইনি। সোশ্যাল মিডিয়ায় আপনি যে আপনার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন না, মানে যার জন্য আপনার রিসেন্টলি একটা ভিডিও দেখে কষ্ট লাগলো, তৌহিদ আফ্রিদি, তাকে কি আবার সোশ্যাল মিডিয়াতে ব্যাক চান কিনা? এটা কি বলবো, এখন বলতে গেলে হয়তো পাবলিক হয়তো আমার উপর রেগে যাবে, বা যদি ভালো হয়, আর ভালো খারাপ কি বলবো তার বিষয় সম্পর্কে সবাই তো জানে। তো আমি চাই মানুষটা আসুক, কিন্তু সেটা মানে পরিপূর্ণ, মানে মানুষের যে নেগেটিভ বিষয়গুলো জানে ওইরকম নেগেটিভ যেন না থাকে। আর যেগুলো প্রশাসনের বিষয় বা আইনের বিষয়, এগুলো মানে আইনের মাধ্যমে সেটা হোক। আচ্ছা, কিন্তু ব্যক্তিগতভাবে একজন ইউটিউবার হিসেবে আমি চাই মানে আসুক, বাট সেটা মানে ভালোভাবে আর কি, কারো যেন ক্ষতি না করে, এরকম আর কি। আপনার জেল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সময়টা, সেটা কি পরবর্তীতে হয়েছিল? ওইটা জেল না, ওইটা হচ্ছে নাকি আপনি বেশি ইমোশনাল হয়ে গেছেন? আফ্রিদির বিষয় এটা না বলি, এটা আবার ডিবি অফিসের বিষয় আসবে, আবার আমি রেগে যাব, অনেক কথা বলে ফেলতে পারি ডিবির সম্পর্কে, তো এটা চাই না। মানে আপনার সাথে তখন আমি মাফ করে দিছি, ডিবিকে মাফ করে দিছি অবশ্য। মাফ কি আর বলবো, বলতে গেলে আমি সব বলে দিই, আমি ফ্রি মাইন্ড, আপনাদের স্বপন আহমেদ ফ্রি মাইন্ডের আর কি, সব বলে দিই, যতটুকু বলা যায় অতটুকুই আমরা শুনতে চাই। না ডিবি যেটা, এটা মানে যেহেতু অনেকেই মাফ চাইছে, অনেক মানুষই মাফ চাইছে, এই জন্য তাদের বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা স্কিপ করছি, কিছু জিনিস গোপন থাকাই হয়তো ভালো হবে। আর জানতে চাচ্ছি হকার সাংবাদিক নিয়ে কি হয়েছে, আপনি এই লোকটার পেছনে এইভাবে লাগছেন কেন? ওইটা কি করবো, ও তো আমাদের বাংলাদেশের পিছনে পড়ে আছে, আর ওরে তো শায়েস্তা করার জন্য আমি মনে করি একমাত্র আমি আছি। আচ্ছা, এই নামটা কি আপনার পক্ষ থেকেই আসছিল, হকার সাংবাদিক? হকার সাংবাদিক তো আমি দিই, আপনি পরিচিত করেছেন। আচ্ছা, তারপর থেকে সব জায়গায় হকার সাংবাদিক। আচ্ছা, আপনি হকার সাংবাদিক কি বিবাহিত নাকি অবিবাহিত জানেন? অবশ্যই তো বিবাহিত। জানেন? তার বিয়ে করবে কি? আমার তো মনে হয় না যে তার কেউ বিয়ে করবে। বিয়ে করতে গেলে দেখা যাবে তার ওয়াইফের সাথে রাতে শুয়ে আছে, হঠাৎ করে সে হকারগিরি শুরু করে দিবে রাতের বেলা, তখন ওর ওয়াইফ জেগে উঠবে। আচ্ছা,
চিৎকার চেঁচামেচি করবে, তাই তো? আপনি কার সাথে, যদি বাংলাদেশের কারোর সাথে বিয়ে দিতে চান বা বাইরের কারোর সাথে, কার সাথে বিয়ে দিতে চান তাকে? দিলে মনে করেন যে ঠিক আছে সংসারটা ভালো হবে, সুখের হবে। এটা কে আছে মানে দর্শক, হকার সাংবাদিক কে একটু বলে দেন, কারণ আপনি যেহেতু নাম দিয়েছেন। কাকে দেওয়া যায় সেটা তো আমি হকার সাংবাদিকটা কে? কোনটা হকার সাংবাদিকটা কে একটু বলে দেন দর্শক। ময়ূক রঞ্জন ঘোষ। আচ্ছা, ইন্ডিয়ান যে কলকাতার যে সাংবাদিক নামের হকার আর কি, সে আর কি। আচ্ছা, তার সাথে আপনি কাকে বিয়ে দিতে চান? আপনার তো বন্ধুর বিয়ে দিবেন কিনা? কাকে দিতে চাই? আমাদের বাংলাদেশের মেয়ে তেমন বাইরের কান্ট্রিতেও দিতে চাইতে পারেন, বা কোনো টিকটকার, যে কেউ। কিছু নাম বলেন, আমি বলি, কারণ আমার তো এরকম মনে আসতেছে না আর কি। কিসের, কোন প্রফেশনের নাম বলবেন? যারা হকার সাংবাদিকের মতো একটু চিল্লাচিল্লি একটু বেশি করে, এরকম আছে কোনো মেয়ে? আমি তো মনে নেই, আমি তো জানি না। তাহলে তো আমিও তো জানি না, জানলে বলতাম যে দুজনকে মিলিয়ে দিলে অনেক ভালো ছিল আর কি, এরকম টাইপের। যদি এরকম আমরা একটা ভিডিও দেখতে চাই যে বিয়ে হচ্ছে, তো দুজনকে মিলিয়ে দিলেন, এখন সেই মানুষটা কে হতে পারে? কে হতে পারে এরকম তো আমাদের বাংলাদেশের মেয়েতে তো মেয়েদের ভিডিও তো একটু কমই দেখি আমি, এই জন্য মনে করতে পারতেছি না যে কে আছে কন্টেন্ট ক্রিয়েটর বা ইয়ার মধ্যে আর কি। আচ্ছা, ওকে, অনেকেই তো আছে আমাদের এখানে। যাই হোক, আপনি বলেছেন হকার সাংবাদিকের গায়ে গন্ধ কবে? আপনার কন্টেন্টের মাধ্যমে পারে। আপনার কেন মনে হয়েছে এটা? কেন এখন কেন মনে হলো সেটা না, কেন মনে হলো? সে যেইভাবে লাফালাফি করে, তার ফলে তো তার গা থেকে তো ঘাম তো বের হওয়ার কথা, আর ঘাম বের হলে তো এমনিতেই গন্ধ বের হয়, তো এই জন্য হতে পারে। ওকে, আপনি বন্ধু মজা করলাম। উনি কি আপনাকে ফলো করে? ওইটা হচ্ছে ও তো স্ট্যাটাস দিছিল সে আর কি। স্ট্যাটাসটা কি ছিল একটু জানতে চাই। সেখানে কি বলছিল যেন যে বাংলাদেশের এডিট তো অনেক ভালোই করছে সে, কিন্তু ডক্টর ইউনূস উনি তো মেরুদণ্ডহীন, এরকম বলছিল আর কি, যে যাক বাংলাদেশের এডিট কিন্তু মেরুদণ্ডহীন না, অনেক ভালো, মজা পাইছি, এইটা সেটা। তার টার্গেটই হচ্ছে ভাইরাল হওয়া। আপনি তাকে যতই পচান না কেন, তার আরও ভালো। তার কি সবারই তো বর্তমানে, সবার যত পচাবে ততই ভিউজ, ততই ফলোয়ার্স বাড়বে, ইনকাম হবে, সবাই তো এটা চাই। আচ্ছা, তারা এটা মানে এখন ফলো করতেছে আর কি। আপনাকে নিয়ে আপনার বন্ধু তো স্ট্যাটাসও দিল, তখন কেমন অনুভূতি হলো? বন্ধুর খবর রাখেন? কমেন্ট হয়তো করছিলাম, সেখানে সে রিপ্লাই দিয়ে বলতেছিল যে স্বপন আহমেদ, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা। আমি হাসতে হাসতে শেষ। আরে ভাই, ভূতের মুখে রাম রাম নাকি? সে মিথ্যা প্রচার করে, সে আমাকে বলতেছে যে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আচ্ছা, তার সাথে আপনার ফোনে কথা হয়নি? না, ওইরকম হয়নি। তবে ইচ্ছা আছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক যদি ভালো হয় তখন ইন্ডিয়াতে যাব, তারপর হকার সাংবাদিকের সাথে আমার মিট করবো আর কি, এরকম। আচ্ছা, এখন জানতে ইচ্ছে করছে, হকার সাংবাদিকের ভিডিওগুলো অনেক ভিউজ হয়েছে এবং অনেক নিউজও হয়েছে আমি দেখলাম, তো হকার সাংবাদিককে দিয়ে আপনি কত টাকা রোজগার করলেন? আমার এরকম চিন্তা আছে যে আমি বাড়ি করলে সেই বাড়ির নাম দিব হকার সাংবাদিক। সিরিয়াসলি? কেন? কারণ সেই বাড়ির টোটালি হচ্ছে হকার সাংবাদিকের মাধ্যমে। আচ্ছা, এরকম কি হয়েছে যে ওনার ভিডিও থেকে আপনার ভিডিওর ভিউজ বেশি হয়েছে? আমার তো অবশ্যই বেশি। আপনার বেশি? আচ্ছা আচ্ছা, তাহলে অনেকটা হয়ে যায়, ওনাকে তো আপনি হাইলাইট করছেন। এটা মজা করে, যেহেতু তাকে কেউ আটকাতে পারতেছে না, পাত্তা দিচ্ছে না, কারণ সে মিথ্যা প্রচার করতেছে, অনেকে সত্য মনে করতেছে। সেজন্য আমি ভাবলাম তাকে একটু জুকার বানায় ফেলি। জুকার বানালে তো অন্তত তার মিথ্যাগুলো মানুষে মজা হিসেবে নিবে, তখন সিরিয়াস ভাবে নিবে না। তো এই যে এখন সাকসেস, এখন তো সবাই তার কথাগুলো জুকার হিসেবে নেয় আর কি। বাহ, তার মানে হকার সাংবাদিককে পচিয়ে আমাদের স্বপন আহমেদ একটা বাড়ি বাংলাদেশকে বাঁচাইলাম, আমি বাংলাদেশকে বাঁচাইলো এবং বাড়ির করার সমান টাকা রোজগার করে ফেলেছে। না, এমনি বললাম আর কি, মজা করে। আচ্ছা, এসপি ক্রিয়েশন, মনা, কাফি, এই তিনজনকে মিলিয়ে দিচ্ছে হকার সাংবাদিক। এটাও আপনি একটা কন্টেন্ট তৈরি করেছেন। আচ্ছা, যদি আপনি সুযোগ পান এডিটের মাধ্যমে আর কাকে কাকে মিলিয়ে দিতে চান? বর্তমানে ঝগড়া টগড়া চলছে, কাকে কাকে মিলিয়ে দিতে চান আপনি? ওইটা তো আমার আর আরেকজন ছিল, বাট বলবো না, কারণ আমি হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকতে চাই, ওইরকম ছেলে আমি আর কি। হ্যাঁ, আমি জানি তো, আমরা দেখেছিলাম তৌহিদ আফ্রিদিকে এরকম মিলিয়ে দেওয়ার বিষয়টা, ওখান থেকে নকল করছেন আপনি এই মিলিয়ে দেওয়ার জিনিসটা? না না, ওইখান থেকে না। আচ্ছা, এটা আপনার কনসেপ্ট ছিল?
না মনে হচ্ছে তো ওইখান থেকে হয়তো ওখান থেকে আমি আবার সত্য বলি সবসময় তো ওইখান থেকে বলতে মানে ওইখান থেকে নিচে ওইটা না কারণ সবসময় তো ওই ভিডিওটা আমাদের সামনে আসে তো যার ফলে হয়তো মাথায় ঢুকে গেছে ওইটা আইডিয়া ভালো আপনি তো মিলিয়ে দিলেন তিনজনকে এখন আপনার সুযোগ পেলে আপনি বর্তমানে প্রচলিত যাদের সাথে সমস্যা চলছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি কাদেরকে মিলিয়ে দিতে চান সমস্যা কার কার আছে আমি তো ও মামুন লাইলার আছে মনে হয় মামুন লাইলা তো সম্ভব না মিলানো হয়তো ছেলেটা আরো বাঁচতে চাইতেছে আর কি তার হাত থেকে আপনার দুঃখ হয় তার জন্য অবশ্যই খারাপ লাগে কারণ হচ্ছে ছেলেটা তখন হয়তো লুবে পড়ে বা কোনো একটা কারণে হয়তো তার সাথে তখন গিয়েছিল আর কি কিন্তু এখন তো সে মানে থাকতেও পারতেছে না আবার ছেড়ে আসতেও পারতেছে না মানে ফাঁদে পড়ে গেছে এরকম মনে হচ্ছে আর কি তো ছেলে নিজেই তো লাইভে এসে কান্না করলো বা গালাগালি করলো এটা দেখার পর মানে খারাপ লাগলো আর কি আচ্ছা তো লাইলার উদ্দেশ্যে আমি যদি বলি তো এইটাই বলবো যে আপু আপনি এক কাজ করেন মানে ছেলেটারে ছাইরা দেন ছাইরা আপনার মনের মতো কাউকে ওনার মনের মতো তো মামুনি কি বলবো তো মানে অন্য কাউকে মনে আপনার মনের মতো কাউকে নিয়ে নেন কারণ এটা নিয়ে নিলে ছেলেটাও বাঁচলো আর আপনিও আপনার সাথে ম্যাচিং হলো আর কি আপনার হাজবেন্ড কারণ ও তো মানে একদম কম বয়স মানে আমিও কিন্তু চ্যাংরা পোলা পাই না আর কি আমার মতো আর কি মামুনি আর কি তো এইটাই বলবো আর কি এটা হলে ভালো হবে আর কি এখন যদি বলে ঠিক আছে ওকে ছেড়ে দিলাম আমি স্বপন আহমেদকে পছন্দ করি তখন কি করবে মজা করে মনে কোনটাতে যেন বলছিলাম মনে হয় কোনটাতে যেন বলেছিলেন আপনি ওইটা তখন তো আবার আমি ফেসে যাব তখন আপনিও কি লাইভে এসে কান্নাকাটি করবেন যদি ওইরকম পরিস্থিতি হয় তাহলে হয়তো করা লাগবে কারণ একটা ছেলে কান্না করে কোন সময় যখন মানে অনেক বেশি প্যারার মধ্যে থাকে অনেক বেশি কষ্ট পায় তখন একটা ছেলে কান্না করে মামুন যে লাইভে এসে এরকম গালাগালি করলো সে কি অল্পতে করছে হয়তো অনেক কষ্টে আছে প্যারাতে আছে এই যে ও বললো যে কিছুদিন পর যাওয়া লাগে কুড়ে টাকা খরচ করা লাগে তো এই জন্য হয়তো সে কান্না করলো মানে লাইভে এসে মানে এরকম গালাগালি মানে এরকম একটা অবস্থা তাই একটা ছেলে কান্না করে অনেক বেশি কষ্টে থাকলে আর কি আর বিশেষ করে তার ফ্যামিলির জন্য একটা ছেলে মানুষের সামনে ছোট হয় আর কি যেমন আমি কান্না করছিলাম লাইভে এটা আমার ফ্যামিলির জন্য আর কি এরকম নিজের জন্য না আমি নিজের জন্য কোনো সময় মানে কান্না করব না আচ্ছা আপনার কি কোনো বার্তা আছে তার জন্য কার যে কান্না করেছে তার জন্য যে কান্না করছেন কে কান্না করছে মামুন নাকি কার কথা যে লাইভে এসে আপনি লাইভে তো আমি কান্না করছিলাম আপনিও তো করেছেন তো যার জন্য আপনার এখন খারাপ লাগছে তার জন্য কোনো বার্তা আছে কিনা মামুনের জন্য কোনো বার্তা আছে মামুনের জন্য কি বলবো মামুন তো এখন মানে ছাড়তে মামুনের হাতে তো এখন আর ওই ক্ষমতাটা নাই যে ছেড়ে দিবে বা ইয়ে করবে হয়তো আমি দেখছিলাম বিয়ে করছে নাকি কি বলে করছে তো যদি বিয়ে করে তাহলে তো সেটা আইনের মাধ্যমে ওটা পরবর্তীতে জানা গেছে যে মানে আমি যতটুকু দেখেছি আমি অত বেশি দেখিনি ওটা সম্ভবত সঠিক না বা এরকম কিছু ভুয়া তাহলে আমি বলবো যে আইন প্রশাসন যারা আছে আইনের লোক যারা আছে তারা যেন এই বিষয়টা দেখে কারণ একটা ছেলে এরকম ভাবে শেষ হয়ে যাবে শেষ হওয়ার তো আর অত ক্রিঞ্জ টাইপের ভিডিও বানায় শেষ হলে কি কিন্তু লাইফটা তো শেষ হয়ে যাবে ক্যারিয়ার শেষ হলে সমস্যা নেই কারণ ক্রিঞ্জ টাইপের ভিডিও যারা বানায় তারা সমাজের ক্ষতি করে আর যদি ভালো কিছু আর আমি আর একটা বিষয় যারা প্রথমে এই ক্রিঞ্জ টাইপের ভিডিও বানায় সমাজের ক্ষতি করে তারা যদি পরে ভালো ভিডিও বানায় তাহলে আমি এটা সাপোর্ট করি না কারণ তাদের শুরুটাই ছিল ক্রিঞ্জ টাইপের মাধ্যমে তাদেরকে দেখে কিন্তু নতুন যারা তারা কিন্তু এটা ফলো করবে যেমন অপুর ক্ষেত্রে অপু ভাই যে সে চুল কালার করতো রাস্তাঘাটে মারামারি করতো এরকম ছিল আর কি ঘটনা ছিল তো তারে দেখার পরে কিন্তু সবাই চুল কালার করে বর্তমানে তো এটার ফলে কি সমাজের লাভ হচ্ছে অবশ্যই ক্ষতি হচ্ছে এখানে টিকটকের প্রতি মানুষের আকর্ষণ যে আসলো কি জন্য আসলো অপুর জন্য আসলো তো এখন অপু যতই ভালো কাজ করুক না কেন তাকে সাপোর্ট করা ঠিক না আমি মনে করি অপু কি এখন ভালো কাজ করছেন কই মেনেই তো ভিডিও বানাচ্ছে তারপর এমন মেয়ে যেটা দেখতে আমারটা তো এরকম অশ্লীল টাইপের কোনো মেয়ে না আচ্ছা মানে সামাজিক টাইপের মেয়ে আর কি আর অপুর যেটা বিষয়টা সেটা তো মানে দেখতে অশ্লীল টাইপের একটা মেয়ে আর কি এরকম আচ্ছা তো অপু ভাইয়ের আপনি দাঁত লাগায় দিলেন কেন কি সমস্যা আপনার ওইটা হচ্ছে একটু মজা করার জন্য ইন্টারেস্টিং করার জন্য ও আইডিয়াটা আসে তখন মাথায় আর কি মানে কেন মনে হলো যে ওনার একটা দাঁত প্রয়োজন মনে হইলো আর কি দেখার পর আর কি ও যখন হাসতেছিল তখন মনে হচ্ছিল যে এই জায়গাটা একটু গ্যাপ ছিল এটা পূরণ করা তো দরকার এই জন্য আর কি আচ্ছা আচ্ছা আর টোটালি আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে বিনোদনের জন্য আর যদি কেউ ভুল করে সেটা মানে তুলে ধরার জন্য ঠিক মানে কাউকে আঘাত দেওয়ার জন্য না বাহ অপু ভাই কিন্তু কান্নাকাটি করেছে যে আপনারা আপনি নিজেও কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছেন যে অপু ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে
তারপর অপু ভাইকে নিয়ে, এই জন্য এই ধরনের ট্রোলের জন্য ওনার গার্লফ্রেন্ড, ওনার কোন দেশের গার্লফ্রেন্ড জানি, দুবাইয়ের গার্লফ্রেন্ড। ও আচ্ছা, ওই ভিডিওতে ও তো মজা করে এটা কান্না করছে না, ওনার গার্লফ্রেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে। আরে না, মজা করে ভাইরাল হওয়ার জন্য। এটা ভাইরাল হওয়ার জন্য আপনাকে বলেছে ও মজা করে করেছে? এটা তো দেখলেই বোঝা যায়। আর বর্তমানে কে কোন উদ্দেশ্যে করে সেটা ভালো করে আমরা জানি, মানে যারা একজন ইউটিউবার তারা ভালো করেই জানে। আপনি যে তার গার্লফ্রেন্ডটার সাথে ব্রেকআপ করায় দিলেন, আপনার কি খারাপ লাগে না? না, খারাপ লাগার কি আছে, একটা গেলে আরেকটা আসবে। সাকসেসফুল পারসন থাকলে তখন একটা গেলে আরেকটা আসে। অপু ভাইয়ের গার্লফ্রেন্ডকে আপনার কেমন লাগে? কেমন লাগে, কিছুটা তো একটু নেগেটিভ টাইপের লাগে, অশ্লীল টাইপের আর কি। কেমন কি বলবো আর এটা। আচ্ছা, কার শরীরে, আপনি তো এডিট করেন, কার শরীরে আপনি সান্ডার মাথা লাগাই দিতে চান? কার শরীরে লাগাই দিই? হকার সাংবাদিক, এরে ছাড়া আর কারে লাগাবো? আপনি কিছু বলেই হকার সাংবাদিক, তার মুখটা বন্ধ হবে। এই যে আচ্ছা, হ্যাঁ, হকারগিরি যে করে সেটা মুখটা বন্ধ হবে, কারণ সান্ডা তো আর কথা বলতে পারবে না। এই জন্য মাথাটা হকার সাংবাদিকের মাথায় লাগাই দিব। তারপর যদি রান্না করে খেয়ে ফেলে, ওইটা তো শুধু মাথাটাই খেতে পারবে, বডি তো আর খেতে পারবে না। আচ্ছা, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন এরকম, আপনার স্ট্যাটাসটা ছিল হচ্ছে ভিউ নাই লাগা রিপন ভিডিও। ও এইটা আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম চলে আসবে বলতে গেলে। এটা হচ্ছে রিপন ভিডিও। প্রথম তো ভাইরাল হয় সে গ্রামের সহজ সরল একটা মানুষ সেই হিসেবে। তো তখন সবাই মানে তার সাথে কেউ একটা সেলফিও যদি তুলে বা একটা ভিডিও যদি করে, ধরুন আমি যদি ভিডিও করতে যাই তার সাথে, তখন আমার নিজের কাছে খারাপ লাগবে যে আরে ওর সাথে আমি ভিডিও করতেছি, এরকম তখন মানুষ মনে করতো আর কি। আমি যে মনে করি তা কিন্তু না, তখন মনে করতো। আর এখন দেখলো সবাই, দেখে মনে হয় আমরা অনেকটা মানে দর্শকরা ক্রিঞ্জ হিসেবেই নিয়েছিল জিনিসটা। এখন যখন দেখলো যে ওর মানে লেভেল বেড়ে গেছে, উপরে উঠে গেছে লেভেল ওর, তখন সবাই এর নিয়ে ভিডিও বানানো শুরু করছে, যেন ওরা যেন এর মাধ্যমে কিছুটা পজিটিভ হতে পারে নেগেটিভ থেকে। তো এই জন্য আবার ভিউসের আবার সমস্যা অনেকের, তো যার ফলে রিপন ভিডিওর সাথে ভিডিও করে আর কি। তো তখন স্ট্যাটাস দিছিলাম আর কি এটা। ওকে, সো আপনাকে আমরা কখনো দেখবো না রিপন ভিডিওর সাথে কোলাবোরেশন করতে? রিপন ভিডিও তো নিজে আমার ভিডিও শেয়ার করতো আগে। তাই রিপন ভিডিওর এমন এক অবস্থা ছিল, প্রথম তো ভাইরাল হয় তখন ভিউজ প্রত্যয় হিরণের মাধ্যমে, তারপর হচ্ছে ওর ভিউজ কমে যায়, ওর পেজ হয়তো অনেক সময় ওর সাথের মানুষ নিয়ে গেছে বা হ্যাক হয়েছে বা নষ্ট হয়ে গেছে, এরকম ছিল মাঝখান দিয়ে। তো ওই সময়টাতে ওর পেজে ফলোয়ার ছিল মনে হয় 3 লাখ নাকি কত, কিন্তু ভিউজ ছিল মাত্র 5,000 10,000। এই ছেলে হতাশ হয়ে আমার ভিডিও শেয়ার করতো, আমি যে ওর নিয়ে ভিডিও বানাইছি সেটা শেয়ার করতো। স্বপন ভাই আমাকে নিয়ে ভিডিও বানাইছিলেন, মানে ওইটা 2019 নাকি 20 ওইরকম শুরুতে আর কি। তো শেয়ার করতো কি জন্য, যে স্বপন ভাই ভিডিও বানাইছে, মানুষ আমাকে দেখুক, আরও চিনুক, একটু ভিউজ হোক, এই জন্য শেয়ার করতো ওই সময়টাতে আর কি। তো ওই সময় কেউ তাকে পাত্তা দেয় নাই, কিন্তু ওই ছেলে ঠিকই চেষ্টা করে, এখন সে সাকসেস। আর বাকি যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর সবাই একদম তারে নিয়ে, সিয়াম ভাইকে তো দেখলাম তারে নিয়ে ভিডিও বানানো শুরু করছে। কি জন্য? না সিয়াম আহমেদ, আচ্ছা, নায়ক সিয়াম, হ্যাঁ, ওনাকেও দেখলাম যে মুভির প্রচারের। আর এখন কি একটা যুগ আসলো ভাই, প্রচারের জন্য তো সবাই এখন যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপনও করতেছে যে কাউরে নিয়ে প্রচারের জন্য। এবার সে যদি নেগেটিভভাবেও যদি ভাইরাল হয়, তার নিয়ে মানে প্রচার করতেছে বড় বড় কোম্পানিতে। তো এইটা দ্বারা তো আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। আর স্ট্যাটাসটা এই জন্য দিয়েছিলাম শাকিব খানকে নিয়ে, যে শাকিব খান ভাই কিন্তু ভালো ভিডিও মুভি করতেছে ভালো, কিন্তু তারে কোনো অ্যাওয়ার্ডের মধ্যে আমরা দেখছি না, তার ওইরকম সম্মান দেওয়া হয় না। দেওয়া হয় কাদের? যাদের কোনো বলতে গেলে ভ্যালুই নাই, অনেকে চিনেই না যাদেরকে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, কারণ তাদের সাথে সম্পর্ক ভালো সেই জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। হয়তো শাকিব খান ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না তাদের, সেজন্য তাকে দেওয়া হয় না। তো সেম ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানির মধ্যে ক্রিঞ্জ টাইপের ভিডিওগুলো যে বানায়, তারা ভিডিও বলে ক্রিঞ্জ টাইপের মানুষকে নিয়ে যে তারা প্রচার করে, ভালো মানুষকে তারা সাইডে রাখছে, এর ফলে কিন্তু ভালোর পরিমাণ কমে যাচ্ছে আর ক্রিঞ্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমি নিজেই তো এখন যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি, আমি সবসময় চেষ্টা করি কিন্তু পারি না, কিন্তু এবার আমি যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করব। আমি যেমন পরিবর্তনটা কি আনবেন? আমি মাঝখান দিয়ে শর্ট ফিল্ম ছেড়ে দিয়েছিলাম, শর্ট ফিল্ম করি না মেয়েদেরকে নিয়ে বা যে কোনো বিষয় আর কি, তো মেয়েদেরকে নিয়ে ভিডিও করব,
ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও করব, বর্তমান যুগ যেভাবে যাচ্ছে আমি ওইভাবেই যাব, এরকম চিন্তা আমার। মানে আপনাদের যেটা মানে রাগে আমার এটা, মানুষের আমাদের বাংলাদেশের যে ভিউয়ার্স বা পাবলিক আছে তাদের আগে পরিবর্তন হওয়া লাগবে, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে। অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আচ্ছা, আপনি যে কথাটা বললেন, আমরা এরকম দেখেছি টিকটকার বা বিভিন্ন হঠাৎ করে হুট করে ভাইরাল এবং নেগেটিভ কারণে ভাইরাল মানুষকে দিয়েও আমরা দেখেছি দোকানের ফিতা কাটানো বা হচ্ছে কোনো শোরুম উদ্বোধন করা। এছাড়া দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডিং করা, ব্র্যান্ড প্রমোশন করা, এই বিষয়গুলো করছে। তো আপনি আসলে কতগুলো শোরুম উদ্বোধন করেছেন একটু যদি জানাতেন। এইসবে যাব দূরের কথা, আমি তো কোনো ইন্টারভিউতেই যাই না, এটা তো আপনি ভালো করেই জানেন। 2019 সাল থেকে অনেকেই মানে আমাকে বলতেছিল আসার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য, টিভি চ্যানেল থেকে, অনেকগুলো টিভি চ্যানেল থেকে নাম করা। আমি কোনোটাতেই যাই নাই, কারণ হচ্ছে আমার কাছে এগুলো ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে যারা ভাইরাল তাদেরকে নিয়ে তারা প্রচার করে, যারা ভালো কন্টেন্ট বানায় তাদেরকে তারা ইনভাইট করে না, এটা আমার কাছে মনে হয়। সেই জন্য আমি নিয়ত, এখন হয়তো আপনার এখানে আসা আবার আরেকজনের ওইখানে যাওয়া, দুইটা আমি দিছি, সেটা এখন আর কি, বাট এখন আর কি। কিন্তু তখন আমার চিন্তা ছিল যে আমি কখনোই মানে তাদের ইয়েতে যাব না, কারণ তারা ক্রিঞ্জ টাইপের যারা আছে তাদেরকে প্রচার করে বেশি, যারা পরিশ্রম করে ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, তাদেরকে মানে তারা ডাকে না। এটা একটা আমার রাগ ছিল, এই জন্য আমি ভাবছিলাম কোনো ইয়ে করবেন। যেমন এখন আবার বর্তমানে ফ্যামিলি এন্টারটেনমেন্টের রাকিব ভাইকে সবাই অনেকে ডাকতেছে, ইনভাইট করতেছে। কারণটা কি? এখন দেখছে সে ভাইরাল, আর আগে কিন্তু তার ভিডিওতে ভিউজ ছিল কিন্তু ভাইরাল ছিল না, সেই জন্য কিন্তু তাকে তেমন ডাকা হতো না, বা ধরেন কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো না, কোনো অনুষ্ঠানে নেওয়া হতো না, কিন্তু এখন নিচ্ছে। তো আপনাকে তাহলে অ্যাওয়ার্ড কোনো দেওয়া হয়নি? আমাকে দিছে, আমাকে বলছে আমার বাড়িতে দিয়ে যাবে, আমি বলছি আমার দরকার নেই, এরকম। আমারটা আবার একজনের রিসিভ করছে, আমি বলছি ভাই আপনার কাছে রাইখা দেন, আমার দরকার নেই, এরকম আর কি। মানে আপনার কি মনে হয় যে যার নাম বলেন যে প্রিন্স মামুন বা যারা টিকটকার, তারা কিন্তু বেশি শোরুম উদ্বোধন করে এবং অনেক টাকা রেমুনারেশন নেয়? প্রিন্স মামুন কিন্তু আমি দেখি না উদ্বোধন করতে, আর করতে পারে যেহেতু টিকটকার। আর এখন টিকটকার দিচ্ছে, আমি কারণ নাম উল্লেখ করতে চাচ্ছি না, নাম উল্লেখ করতে চাচ্ছি না, এটা আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। মানে ধরেন বিভিন্ন ধরনের মানুষ কিন্তু শোরুম উদ্বোধন করছে যারা নেগেটিভলি ভাইরাল, তবে আপনি সেক্ষেত্রে এই ধরনের ইনভাইটেশন কি পান কিনা? কতগুলো পান? অনেক পান, কিন্তু কেন করছেন না? আমার কাছে ভালো লাগে না এগুলো। ভালো লাগে? আমি কি মনে করি আল্লাহ আমাকে যতটুকু পরিচিতি দিছে এর চেয়ে বেশি পরিচিতি আমার দরকার নাই। আমি মনে করি আমাকে আল্লাহ যথেষ্ট দিছে। তো কারো মাধ্যমে আমার পরিচিতি পাওয়া লাগবে বা আমার লেভেল বাড়ানো লাগবে সেটা আমি মনে করি না। আচ্ছা, এরকম আর কি। আর যদি আমার লেভেল যদি বাড়ানো লাগে, যদি জনপ্রিয়তা আরো বৃদ্ধি করা লাগে, সেটা হচ্ছে আমার কাজের মাধ্যমে। আমি কন্টেন্ট ক্রিয়েটররা দেখি যে সেলুন ব্যবসা খুলে ফেলে, আপনি সেলুন ব্যবসা কবে খুলবেন? এইটা দিব না, বাট অন্য কোনো বিজনেস দেওয়ার তো চিন্তা নাই আমার, ফোকাস হচ্ছে ইয়াতে, ইউটিউবিং এ, কন্টেন্ট ক্রিয়েশনে। আচ্ছা, আপনার মাথায় অলওয়েজ ক্যাপ থাকে, আপনি কি টাক? না তো। তাহলে ক্যাপ পরেন কেন সব সময়? টাক ফার্স্ট টাইম আমি ক্যাপ না, আমরা দেখতে চাই আসলেই। বাহ, আপনি তো মানে ক্যাপ ছাড়াও সুন্দর, তাহলে কেন ক্যাপ পরে থাকেন? চুল আমি ছোট রাখি সব সময়, তো যার ফলে আমার ক্যাপ পরা লাগে। ক্যাপ পরার পেছনে গোপন রহস্য কি? ছোট রাখা চুল আপনার ভালো লাগে? ছোট রাখি। ছোট রাখলে তো ছেলেদের চুল তো ছোটই থাকে, সমস্যা কি? নাকি এটা আপনার একটা স্টাইল? ছোট রাখলে আমার মানে আমাকে ভালো লাগে না আর কি, এইজন্য আমি ক্যাপ পরি আর কি। ক্যাপ পরলে আপনি কনফিডেন্ট ফিল করেন? বাহ, তাহলে আমরা বুঝতে পারলাম স্বপন আহমেদ মাথায় চুল আছে। তাহলে স্বপন আহমেদ কিন্তু সেলুন ব্যবসা দিতে পারবে নাকি? দেখি বিডি ইমরানের সাথে কথা বলবো না, বিডি ইমরানকে তো বইলা দিলে সাথে সাথে রেডি করে ফেলবে আর কি সে। তাই নাকি? ও তো 2টা দিছে মনে হয়। বিডি ইমরানে সেলুন 2টা দিছে, তো আপনাকে রেডি করে দিবে বলছে? এটা বললে দিয়ে দিবে আমাকে। উনি কি সেলুন ব্যবসার মানে সিন্ডিকেট? এটা সে জানে। আচ্ছা, ওকে। এই মুহূর্তে এই যে আমি উপস্থাপনা করছি, আমার পাশে আপনি কাকে বসাতে চান ইন্টারভিউ নেওয়ার জন্য এডিট করে? যে আমি ইন্টারভিউ নিলে ভালো হবে। বলবো? বলেন। না থাক, সে বিয়ে করে ফেলছে, না বলি। ও না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। অবশ্যই। টাকার জন্য কখনো কষ্ট করতে হয়েছে বা কোনো বেলা না খেয়ে থাকতে হয়েছে? ওইটা মনে হয় একদিন ছিল, আমি কলেজ থেকে আসার সময় আর কি। আমাকে আম্মা সবসময় টাকা দেয় আর কি, প্রতি মাসে 2000 করে হাত খরচ দিত আর কি পড়ালেখা করার সময়। তো ওই টাকা শেষ হয়ে গেছে, তখন আমার হাতে কোনো টাকা নেই আর কি।
তো কলেজ থেকে আমি আসবো, একটা ব্রিজ ছিল মনে হয় 1 কিলোমিটার হবে হয়তো ব্রিজটা, ওই ব্রিজের ওই পাশ থেকে আমি হেঁটে এই পাশে আসি, মানে আমার কাছে 10 টাকাও নাই। আবার দুপুরেও আমি কোনো কিছু খাই নাই, কলেজের মধ্যে দুপুর হয়ে গেছে, যে একটা সিঙ্গারা খাবো 10 টাকা দিয়ে, ওইরকম টাকা আমার কাছে ছিল না। তখন আমি টাকার অভাবটা আমি ফিল করছি। 10 টাকা আমার কাছে ছিল না, তখন আমি হাইটা ওইখান থেকে চলে আসি আর কি। আসার পর আমাদের ব্রিজটা পার হওয়ার পর একটা বাস স্ট্যান্ড ছিল, ওইখানে আমার এক শামীম নামের একটা ছিল, বড় ভাই ছিল আর কি, তার সাথে চলাফেরা করি। তো সে আমাকে টাকা দেওয়ার কথা ছিল, তো একটু বেশি টাকা দেওয়ার কথা ছিল হয়তো হাজার খানেক টাকা। তো ওই দিন আমাকে সে 100 টাকা দেয় আর কি, খরচ পাইতেন তার থেকে ধার দিয়েছিলেন। হ্যাঁ, এইরকমই আর কি। তো ওই দিন সে আমাকে 100 টাকা দেয়। তখন এই 100 টাকা আমার কাছে মনে হতো যে মনে হয়েছিল তখন 1 লাখ টাকা, কারণ তখন তো আমার দরকার এইটা। তখন ওইটা নেওয়ার পর সাথে সাথে সিঙ্গারা নাকি কি যেন নিয়ে খেতে খেতে বাড়িতে চলে যায় আর কি। তো টাকার অভাবটা তখনই আমি বুঝলাম যে লাইফে টাকার দরকার আছে। তবে টাকার দরকার আছে তাই বলে যে নেগেটিভ কাজ করে তা কিন্তু না, আমি কিন্তু টাকার পিছনে ছুটি না। কারণ অনেকে আমাকে অফার করে, স্বপন ভাই এরকম একটা এডিট করে দেন আমাকে, 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, আমি ডাইরেক্ট রিজেক্ট করি। অনেকের জুয়ার সাইট প্রমোট করে, আর 2 একটা হয়তো আমিও শুরুর দিক দিয়ে করছিলাম, সবাই করছে জুয়ার সাইটগুলো আর কি। আচ্ছা, যখন করেছিলেন শুরুর দিক দিয়ে করছিলাম আর কি। যখন ইউটিউবিং ফার্স্ট টাইম করি তখন তো বুঝতাম না যে এটা জুয়ার সাইট। যে 2 একটা করার পর যখন আমি বুঝতে পারলাম যে এটা জুয়ার সাইট, এটার মাধ্যমে আমার ফ্যান ফলোয়ারের ক্ষতি হবে, তখন আমি আর এইটা নিই না। তারা তো অফার দিত 60,000, 70,000, 80,000 টাকা করে অফার দিত, একদম রিজেক্ট, কারণ আমি টাকার পিছনে ছুটি না। এটার দিক দিয়ে আবার খারাপ লাগে, যাদের অনেক টাকা আছে, বলতে গেলে অনেক কিছু চলে আসবে, যাদের টাকা আছে তারাই দেখি যে প্রত্যেকটা ভিডিওতে এই সাইটগুলোর প্রচার করছে। তখন বিনানি নামের সাইট ছিল, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখে অবাক হয়ে যাই, এত টাকা আছে বাপ দাদার সবার, এই টাকা থাকার পরও প্রত্যেকটা ভিডিওতে সে এই সাইটগুলো প্রচার কীভাবে করতে পারে, তার ফ্যান ফলোয়ারের ক্ষতি কীভাবে করতে পারে জেনে শুনে। আমরা হয়তো শুরুতে হয়তো জানতাম না যে এটা জুয়ার সাইট, সে তো ভালো করেই জানতো। প্রচুর খারাপ লাগে, অনেকগুলো তার একটা ব্যক্তি আছে, তার অনেকগুলো নেগেটিভ দিক মানে সামনে আসে, তখন খারাপ লাগে, এরকম আর কি। আচ্ছা, একটা সময় মাসে আপনার 2,000 টাকা হচ্ছে হাত খরচ ছিল, এখন আপনার হাত খরচ মাসে কত টাকা আনুমানিক? এখন তো প্রচুর, এখন তো আমার টোটাল সংসারই চালানো লাগে প্রায় 60-70 হাজার টাকা আর কি। আর আমার হাত খরচ তো প্রতি মাস হয়তো কত 15 হয়তো চলে যায়, 15-20 এরকম হয়তো। তারপরেও আপনি অনেক মিতব্যয়ী, মানে আমি আরো এক্সপেক্ট করছিলাম যে 50-60 হাজার টাকা বলবেন নিজেরই হাত খরচ। আমরা তো আর কোটিপতি না, মধ্যবিত্ত ছেলে, মানে কষ্ট তো দেখে আসলাম ছোট থেকে। অবশ্য 15-20 হাজার টাকা অনেকের সংসারও কিন্তু চলে। টাকাটা কতটা ইম্পর্টেন্ট, টাকা আপনার লাইফে বা মানুষের লাইফে টাকাটা কতটা ইম্পর্টেন্ট? প্রচুর। টাকা যদি না থাকে নিজের মা বাবা পর্যন্ত দাম দিবে না। টাকা থাকলে নিজের মা বাবা, আত্মীয় স্বজন সবাই মাথায় তুলে নাচবে, যে কোনো অনুষ্ঠানের মধ্যে সেই ব্যক্তিকে ইনভাইট করবে যদি টাকা থাকে। আর টাকা না থাকলে পাশের বাসার ধরেন আপনার মামানি, আপনার খালা, তারাও কিন্তু আপনাকে ইনভাইট করবে না আপনার কোনো বিয়ের অনুষ্ঠানে। ভাববে সে তো গরিব, তার টাকা নাই, তাকে ইনভাইট করলে কী লাভ হবে, আর মানুষের কাছে ছোট হব, এরকম চিন্তা করবে। সেই জন্য টাকা দরকার আছে লাইফে, কিন্তু পজিটিভভাবে আর কি। সর্বশেষ কবে কেঁদেছেন? কান্না করছি কবে শিওর তো মনে নাই, মাঝে মধ্যে তো কান্না চলে আসে, কোনো একটা বিষয় কান্না চলে আসে না। কান্না করছি লাইফে 2-3 বারই হয়তো, এগুলো ভাইরাল হয়েছে আর কি, নর্মালি কান্না করা হয় না আর কি। আচ্ছা, তার মানে কান্নাও ভাইরাল হয়েছে স্বপন আহমেদের, এবং সেখান থেকে আয়ও হয়েছে নাকি? কান্না করে আয় করলেন স্বপন আহমেদ। এটা মনে মনে আমি ভাবি, এইগুলো কান্না করলেও টাকা আসে। বাহ, এটা কিন্তু চমৎকার। হ্যাঁ, আচ্ছা, ইউটিউব এবং ফেসবুকে টাকা দিয়ে আপনি নাকি শ্রীলঙ্কায় ঘুরতে গেলেন? হ্যাঁ অবশ্যই, যেহেতু আমার ইউটিউবার যেহেতু, সেই হিসেবে তো আমার আর্নিং সোর্স তো ফেসবুক আর ইউটিউবে। এটা কি একাই গিয়েছিলেন নাকি পরিবারের সবাইকে নিয়ে? না, দুইজন গেছি তখন আর কি। কারা ওনারা আপনার, মানে ফ্যামিলির একজন ছিল, ফ্যামিলি মেম্বার? আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে মালদ্বীপে একটা কিনেছেন, আবার শ্রীলঙ্কায় একটা ফ্ল্যাট কিনেছেন। ওইটা মজা করে বলা আর কি। ও আচ্ছা। সমুদ্রের মাঝে দেখলাম যে মালদ্বীপের সমুদ্রের মাঝে মেয়ে ডুবুরির সাথে আপনি ভেসে বেড়াচ্ছেন, এরকম দেখলাম। কেমন লাগলো, কি দেখলেন? অনেক ভালো লাগছে। যারা বাহিরে যেতে চান তাদেরকে বলবো যে মালদ্বীপ যান, অসাধারণ একটা দৃশ্য এখানে। আচ্ছা আচ্ছা। এবং দেখেছি যে বিকিনি বেচে আপনি গিয়ে ডাব খাচ্ছিলেন, তো ওখানে কি এক্সপেরিয়েন্স করলেন? ওইটা তো সবাই শর্ট কাপড় পরা ছিল, তো এই জন্য সেখানে বেশিক্ষণ থাকি না আর কি, এই জন্য ওইরকম করতে পারিনি, দেখা হয়নি। সর্বোচ্চ কত টাকা ব্যয় হলো তাহলে ওখানে ঘুরতে, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর কোন কোন কান্ট্রিতে গেলেন? বেশি গেছে ওইখানে,
ওইখানে মনে হয় 4 লাখের মতো হইতো। নরমালি মানুষের এত লাগে না, নরমালি হচ্ছে 1 লাখ হলেই চলে, কিন্তু আমার 4 লাখের কিছু। মেম্বার মনে হয় আপনার 3-4 জন ছিলেন? না, 2 জন ছিলেন। 2 জন ছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ ভালো। ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করে স্বপন আহমেদ? কাকে পচানো যায় বা রোস্ট করা যায় সেটা চিন্তা করি। কোন ব্লগারকে আপনার মিথ্যাবাদী মনে হয়? ওইটা একজন আছে, বাট নাম বলবো না। নাম বললে কি চাকরি থাকবে না? হ্যাঁ, চাকরি থাকবে না? না ওইরকম না, মানে আর তাকে নিয়ে কথা বলতে চাই না, এই জন্য আর কি। যে আপনাকে কাঁদিয়েছে? বলতে চাই না। ওকে ওকে, স্কিপ। কোন ব্লগার ক্রিঞ্জ? ওইটা আমার কাছে মনে হয় এসপি ক্রিয়েশন। এসপি ক্রিয়েশন মানে সাইফুদ্দিন সিয়াম। ওইরকম, হ্যাঁ, ওইরকম ভিডিও বানানোরও কারণ আছে, সেটা হচ্ছে আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের জন্য, কারণ তারা ওইরকম ভিডিও দেখতে চায়, সেজন্য সে বানায় আর কি। এটা তার দোষ না আমি মনে করি। মানে এসপি ক্রিয়েশনের কোন ভিডিওগুলো আপনার ক্রিঞ্জ লাগে? এটা হচ্ছে একটা ভিডিও দেখছিলাম যে কক্সবাজার যায় আইফোনের জন্য, তখন সে শুয়ে থাকে, ওইটা দেখতে একটু নেগেটিভ মনে হয়। ওইরকম টাইপের আর কি ছিল, বলছিলাম। ওকে, কোন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার একটু দেখলেই বিরক্ত লাগে, মানে দেখলেই মনে হয় যে স্কিপ স্কিপ স্ক্রল? এরকম তো তেমন। বা সোশ্যাল মিডিয়ার কাকে দেখলে আপনার মানে ফেসবুকে ঢুকে ওর কোনো একটা জিনিস দেখলেই স্ক্রল করতে ইচ্ছা করে? এইরকম তো কেউ নাই, আমি চাই সবার সাথে মিলেমিশে থাকতে, তো কাউকে যে হেড করি ওরকম না। ওকে, অ্যাটেনশন সিকার কোন কন্টেন্ট ক্রিয়েটরকে লাগে, যে খুব অ্যাটেনশন পেতে চায়? ওইটা কে হতে পারে, সে ওর তো মনে পড়তেছে না নাম। কিছু নাম বললে হয়তো মনে করতে পারি তার কন্টেন্ট বা তার ধরন আর কি। ওকে, না আপনার নাম মনে পড়লে আমরা স্কিপ করি। ওকে, নো প্রবলেম। কোরবানির গরু কোন কালার কিনবেন? ওইটা তো কোরবানি তো দেওয়ার ইচ্ছা নাই। কেন? মানে টাকা পয়সার সমস্যা আছে তো সেই জন্য আর কি। আচ্ছা, এটা আমরা এখন বর্তমানে আমরা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা একটু বলতে গেলে অভাবেই আছি। তাই একটু বিস্তারিত জানতে চাই, কারণ আমরা তো আর সবাই শুধু আমাদের ইনকামটা দেখে যে এক মাসে এত টাকা ইনকাম করে ফেলছি 40-50, বাট যখন আমাদের ইনকাম হয় না তখন সেটা কেউ দেখে না। আচ্ছা, এখন কি এটা অনেক নিচে নেমে গেছে ইনকামের পরিমাণ? প্রচুর, যদিও এখন ছবির মধ্যে ইনকাম দিচ্ছে, প্রচুর ইনকাম দিচ্ছে ছবিতে। আগে রিলসে যেরকম দিতে এরকমই, বাট ছবি তো তেমন আপলোড করি না। আমি বললাম না যে টাকার পিছনে আমি ছুটি না, যে এখন ছবির মধ্যে ইনকাম দিচ্ছে সেজন্য আমি ছবি দিব, যুগের সাথে তাল মিলিয়ে চলবো, ওইরকম না আমি আর কি। তো সেজন্য নর্মালি যত আসে চলার মতো তত দিয়ে চলা হয়, এই জন্য মানে এখন কোরবানি দেওয়ার ইচ্ছা বা ইয়া নাই আর কি ওরকম। আচ্ছা, তার মানে বুঝতে পারছি যে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা বেশ ফল ডাউন হয়েছে। তাহলে এটা মানে কত ভাগ ফল ডাউন হয়েছে যদি একটু বলতেন? যে 10 ভাগের 1 ভাগ, মানে 9 ভাগ কমে গেছে, 1 ভাগ আছে এরকম। মানে 100 আগে $100 আসতো, এখন $10 বা $8 এরকম। ও মাই গড, এটা তো খুবই দুঃখজনক একটা ব্যাপার। ওকে, এখন আমি কিছু নাম বলবো একদম শেষ মুহূর্তে, কিছু নাম বলবো, আপনি জাস্ট শুনেই কি মনে পড়ে বা তার থেকে আপনি কি নিতে চান বা কি দিতে চান যে কোনো একটা কিছু বলে দেবেন। কাফি ভাই, কিছু নিতে চান? তার কাছ থেকে কয়েলটা নিয়ে আসবো। কয়েল কেন? আমাদের উত্তরাতে যে মশা, এই জন্য কয়েলটা দরকার আমার। কেন, আপনার কি ধারণা কাফি ভাইয়ের কয়েল দিয়ে অনেক মশা মরে? অবশ্যই। আচ্ছা, ওকে, ভাগ্য ভালো কুকুরটা নিয়ে আসবেন, এটা বলেন নাই। রিপোর্ট ভিডিও কিছু নিতে চান? সহজ সরল টাইপের মানুষ, তার কাছ থেকে সহজ সরলভাবে কিভাবে চলা যায় সেটা নিয়ে আসবো আর কি, সেটা নেওয়ার ইচ্ছা আমার। বাহ, হিরো আলম। হিরো আলম, তার কাছ থেকে কি আনবো? আনার তো কিছু নেই, বাট ভালো মানুষ, এটা কিছু দিতেও পারেন আপনি। কি দিব? হিরো আলম ভাইকে বলবো যে গান গাওয়া ছেড়ে দিতে। গান তো গাই না এখন, মনে হয় আলম ভাই মনে হয় গান এখন গাই না। গায় তাহলে হয়তো আমি এখন দেখি না হয়তো। আচ্ছা আচ্ছা, এখন আলম ভাইয়ের মনে হয় গান বা ভিউজ একটু কমে গেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আগে ছিল, হিরো আলমের সময় ছিল আগে। জাহিদ খান ভাই আইসা কিন্তু হিরো আলমকে ডাউন করে দিছে। তাই নাকি? এখন আবার জাহিদ খান ভাই নাই, এখন কার চলতেছে? এখন তো চলতেছে মনে হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, এসপি, কাফি, তারপর আরো অনেকেই আছে, তাদের যুগ চলছে। আচ্ছা, এসপি ক্রিয়েশন কি নিতে চান তার কাছ থেকে? তার কাছ থেকে কি নিব?
ইদানিং তো দেখতেছি সে ভালোই প্রমোট করতে পারে, প্রমোটের যে আইডিয়াটা সেটা অবশ্য সে নিছে সালমান মুক্তাদিরের কাছ থেকে, আমি যতটুকু আমার যতটুকু ধারণা আর কি। তো এইটা নিব। ওকে, সালমান মুক্তাদিরের কাছ থেকে কি নেবেন বলেন না দিশা ভাবিকে? ওনার শালিকে নিব। ওনার যদি ও চিনি তো বাবা, দরকার নাই দরকার নাই কেন? না না ছোট মানে আমার সাথে যাবে ওইরকম যদি হয় তাহলে নিব, যদি সালমান ভাই যদি দেয় আর কি তাহলে। আর যে তেজ কিন্তু ওনার শালি, বাট উনি তো আমার সাথে যাবেন, উনি হয়তো বয়সে আমার চেয়ে বড় হতে পারে বা সব দিক দিয়ে আর কি। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে নিবেন না তার থেকে কিছু? না। দিবেন কিছু সালমান মুক্তাদিরকে? সালমান ভাইয়ের কাছ থেকে নিব, তার শালিকে নিব, যদি ছোট কোনো শালি থাকে আর না থাকলে প্রতিবেশী থাকলে তাদেরকেও দিতে পারে, যে কোনো কিছু একটা নিব। তাহলে সালমান মুক্তাদিরের শালিকে নিতে চায় আমাদের স্বপন আহমেদ ভাইয়া। রাফসানদার ছোট ভাই কি নেবেন? এই যে একটু লাফালাফি যে করে এন্ট্রির সময় যখন শুরুটা করে তখন এটা নিব। লাফালাফি কারণ এটা করলে কি হয়, পাবলিকের একটু ইন্টারেস্টে ফিল করে, শুরুতে যদি একটু উত্তেজনা থাকে তখন পাবলিকে ভিডিওটা দেখে, তো তার কাছ থেকে এটা নিব। জোস। আচ্ছা, সর্বশেষ দুজন আছে, সাকিব আল হাসান, আমাদের বাংলাদেশ ক্রিকেটার, সো তার থেকে আপনি কি নেবেন? তার কাছ থেকে কি নিব, বা কি কিছু তো দেয়ার আছে কি? ওইটা বলবো যে টাকা এইসব কিছু না, টাকা তো মানুষ অনেকভাবে ইনকাম করতে পারে, কিন্তু ফ্যান ফলোয়ারের ক্ষতি করে টাকা ইনকাম করা মানে এটা ঠিক মনে করি না আমি। আচ্ছা, তো উনি টাকা মানে সঠিক পথে টাকা ইনকাম করে, ফ্যান ফলোয়ারের ক্ষতি না করে, উনি যেই সাইটগুলোর প্রচার করে এটার দ্বারা তো ফ্যান ফলোয়ারের ক্ষতি হয়। তো ওনাকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো যেন ছেড়ে দে, ছাড়লে অন্তত একটা ফ্যান ফলোয়ার হলো মানে বাঁচবে আর কি এই সাইটগুলোর কাছ থেকে আর কি। ঠিক আছে, অনেক ভালো লাগলো স্বপন আহমেদ, এবং আমি খুবই অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম যে স্বপন আহমেদের সাথে বসবো, বিকজ আমিও কিন্তু আপনার একটা হিউজ ফ্যান, খুব ভালো লাগে। এবং আপনি কিন্তু বাংলাদেশকে এডিটের মাধ্যমে, আমি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই পর্যন্ত দেখিনি যিনি শুধুমাত্র এডিটের উপরে বেস করে কন্টেন্ট ক্রিয়েশন করে। সো আমার সুযোগ হয়েছে যে একদম সামনাসামনি আপনাকে সেই সুনামটা করার জন্য, যে এডিটের মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশে না শুধু বাইরের কান্ট্রির মানুষকেও এক করতে পারছেন, এবং এটা সত্যিই প্রশংসনীয় যে আমাদের দেশে একজন ভিন্নধর্মী কন্টেন্ট ক্রিয়েটার আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনার কেমন লাগলো? এই তো ভালো লাগছে অনেক। আপনি অনুভূতি ভালো করে প্রকাশ করতে পারেন না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ভালো থাকেন দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে, এবং এই কন্টেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব পেজে, এবং এই কন্টেন্টের রিলস কিন্তু অবশ্যই জাগো এফএম এর ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রাণ ফ্রুটের সাথে থাকুন। চলে যাচ্ছি দ্য ভাইরাল শো থেকে। বাই বাই।